ওকে, সো আমরা আগে একটু ওভারভিউ দেখে নিই যে আমরা আসলে সিলেবাসের কত দূর পর্যন্ত আছি বা কত দূর পর্যন্ত আমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে, সেইগুলো আমরা একটু দেখে নিই। আমাদের এখানে যে চ্যাপ্টার গুলো আছে, প্রথম আমাদের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে একেবারে সি এর বেসিক। সি এর বেসিক বলতে ডেটা ডেটার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইতিহাস সহ ডেটা বা এগুলি নিয়ে যে কথাবার্তাগুলো, ডেটার রিপ্রেজেন্টেশন, সিপিইউ, এগুলি নিয়েই হচ্ছে প্রথম চ্যাপ্টারটা। সো প্রথম চ্যাপ্টারটা আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। এখানে আমরা দেখেছি ডিজাইরেবল প্রোগ্রামিং ক্যারেক্টারিস্টিক্স সহ কিভাবে আসলে ইন্টারনালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা গিয়ে ইন্টারপ্রিটেড হয়, বা কেন আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, ডেটাটা কিভাবে রিপ্রেজেন্টেড থাকে, সিপিইউ, মাদারবোর্ড, এগুলি সম্পর্কে আমরা এখানে বেশ অনেক কিছু জেনেছি। চ্যাপ্টার 2টা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেখানে আমরা সি এর ক্যারেক্টার সেট, আইডেন্টিফায়ার, কিওয়ার্ডস, ডেটা টাইপস, কনস্ট্যান্টস, ভেরিয়েবল অ্যারে ডিক্লেয়ার কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন, তারপরে এটা এক্সপ্রেশন গুলো কি স্টেটমেন্টে কিভাবে রূপ দিতে হয়, এবং সিম্বলিক কনস্ট্যান্ট সর্বশেষ আমরা সিতে মানে কি বলে চ্যাপ্টার 2তে দেখেছি। সো চ্যাপ্টার 2 একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এটা আমরা কভার করে ফেলেছি। এরপরে আমরা এখন কারেন্টলি আছি হচ্ছে চ্যাপ্টার 3তে, রাইট? চ্যাপ্টার 3তে আমরা কিছু জিনিস শুরু করেছি। এখানে অ্যারিথমেটিক অপারেশন, অপারেটরস, ইউনারি অপারেটর, এগুলো সম্পর্কে আমরা কিছুটা শুরু করেছি। এখানে আমাদের বেশ আজকে এখানে অবশ্যই আমরা টাইম দিয়ে আজকে এই চ্যাপ্টারটা অবশ্যই শেষ হবে, এবং পরবর্তীতে আমরা এরপরে এই চ্যাপ্টার 4 কে পরের জন্য আমরা রেখে দিব। এখন আপাতত চ্যাপ্টার 4 আমরা দেখবো না, দেখবো বাট পরে এসে দেখবো। চ্যাপ্টার 4ও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট আগে যেগুলো একেবারে বেসিক বা যেগুলো কভার করতেই হয় সেই ধরনের চ্যাপ্টার গুলো আমরা আগে কভার করে আসব। সো সেই হিসাবে চ্যাপ্টার 4 এর কিছু বাছা বাছা জিনিস, এগুলো আমরা পরে এসে কভার করব, ডেটা ইনপুট আউটপুটের। তারপরে আমরা মানে এই চ্যাপ্টার 3 এর পরে আমরা চলে যাব ডাইরেক্ট চ্যাপ্টার 6। চ্যাপ্টার 5 আমরা দেখবো না, বা এখান থেকে আসলে খুব বেশি কোশ্চেন থিওরির এতে হবে না। এরপর আমরা চ্যাপ্টার 6-এ চলে যাব, যেটা একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, সো আমাদের এখন চ্যাপ্টার 3-তে আসি। এই চ্যাপ্টার 3 শেষ করলে আমরা মোটামুটি কিছু কিছু জিনিস কিভাবে প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজের কাজগুলো করতে হয় অনেক দূর আমরা কি বলে জেনে যাব। কিছু কিছু ছোট ছোট প্রোগ্রাম আমরা চ্যাপ্টার 3 পর্যন্ত করতে পারবো। চ্যাপ্টার 6 আমাদের যদি না শিখি তাহলে আমরা মানে বেসিক প্রোগ্রামিং এর মধ্যেও পঙ্গু হয়ে থাকবো, চ্যাপ্টার 6 যদি না শিখতে পারি। সো চ্যাপ্টার 6 পর্যন্ত যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই বলতে হবে যে আমরা প্রোগ্রামিং এর বেসিক্স আমাদের মোটামুটি ক্লিয়ার। তারপরে হচ্ছে আমরা ফিচার্স এগুলোতে, এরপরে যে চ্যাপ্টার গুলো দেখবো সেগুলোতে আমরা ফিচার্স এর দিকে যাবো আস্তে আস্তে। ঠিক আছে, অর্থাৎ বেসিক প্রোগ্রামিং আমরা কন্ট্রোল স্টেটমেন্ট পর্যন্ত চ্যাপ্টার যদি কভার করতে পারি দেন আমরা বেসিকটা জানি। তারপরে আমাদেরকে দেখতে হবে ফাংশন, তারপরে আমরা অ্যারে দেখব। প্রোগ্রাম স্ট্রাকচার একটা খুবই ছোট চ্যাপ্টার, এটা জাস্ট হয়তো 30 মিনিটসও লাগবে না এই চ্যাপ্টার শেষ হতে। তারপরে অ্যারেতে একটু টাইম দিয়ে দেখতে হয়। ফাংশনের আগে ফাংশন, অ্যারে, এই দুইটা আসলে অনেক সময় কেউ অ্যারে আগে দেখে, কেউ ফাংশন আগে দেখে। সো একটা আগে দেখলেই হবে, খুব একটা মানে এগুলির মধ্যে আবার কিছু ওভারল্যাপিং কি বলে টপিকও আছে, যেটা হয়তো অ্যারের কিছু টপিক আছে যেগুলোর জন্য ফাংশনটা বোঝা জরুরি, আর ফাংশনের কিছু টপিক আছে যেগুলোর জন্য অ্যারেটা বোঝা জরুরি। সো এগুলো আমরা আসলে একটু মিলেমিশেই দেখবো। তারপরে পয়েন্টার একটা বড় জগৎ বাকি রয়ে গেছে, তারপর আমরা পয়েন্টারে আসবো। পয়েন্টার রে মোটামুটি একটা ধারণা আমরা নিব, এবং পয়েন্টার দিয়ে আসলে অনেক কিছু করা যায়। এটার জন্য ধরেন মেজর রে যদি আমি সিএসসি তে যখন আন্ডার গ্রেডের স্টুডেন্টদেরকে পড়াই, এখানে আমার অনেকগুলো ক্লাস লেগে যায়, কারণ পয়েন্টার ইটসেলফ একটা বড় জিনিস। সো আমরা এটা যতটুকু মানে কভার করা যায় আমরা করার চেষ্টা করব। পয়েন্টারে যাব এরপরে।
তারপরে আমরা স্ট্রাকচার ইউনিয়ন সম্পর্কে কিছু জিনিস দেখবো, এবং ফাইল হ্যান্ডেলিং করার জন্য আমাদের ডেটা ফাইলস একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা লাগবে। লো লেভেল প্রোগ্রামিং এ এখানে ছোট ছোট কিন্তু মজার জিনিস আছে কিছু, ঠিক আছে। এবং ইনুমারেশন, এই লাস্ট চ্যাপ্টার থেকে আমরা কিছু জিনিস দেখবো, ওগুলো আসলে কিছু মজার জিনিস আছে। এই দিকের চ্যাপ্টার গুলো আসলে মানে এই তিনটা আসলে একই দিনে কভার করাটা মোটামুটি পসিবল, বাট কি বলে এখানে খুব কম জিনিসই দেখবো। এখানে লো লেভেল প্রোগ্রামিং এ কিছু মজা আছে, সো এইটা ডেটা ফাইলস একদিনে কভার করা খুবই পসিবল। স্ট্রাকচারস এন্ড ইউনিয়নের সাথে যদি আমরা এখান থেকে কিছু জিনিসপত্র দেখে ফেলতে পারি, অর্থাৎ এইদিকে একটা ক্লাস, এইদিকে একটা ক্লাস, দুইটা ক্লাসের মতো আমাদের লাগবে এখানে। অ্যারেতে যদি একটা ক্লাস দেই তিনটা, ফাংশনে একটা চারটা, কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে এক থেকে দুইটা ক্লাস লাগবে, পাঁচটার মতো। তো আমাদের আসলে ক্লাস যে পরিমাণ বাকি আছে, চারটা ক্লাস যদি বাকি থেকে থাকে, তাহলে আমাদের কমপক্ষে 8টা ক্লাস মনে হয় লাগছে আর কি, বেসিক হিসাবেই। আর ইভালুয়েশন গুলো বা আমাদের যে প্র্যাকটিস যে আমরা করব, অর্থাৎ কুইজ টাইপের যেগুলো, মানে ফর্মাল ভাষায় যেগুলোকে কুইজ বা এগুলি বলে, সেই জিনিসগুলো দেখতে গেলে হয়তো আমাদের আর একটু টাইম লাগবে আর কি, বা ওগুলো করতে গেলে। সো আপাতত আমরা আচ্ছা, ডাটা ইনপুট আউটপুট এখানেও কিছু টাইম দিতে হবে, একেবারে এখানে কম করে হলেও অল্প কিছু টাইম দিতে হবে, কারণ ডেটা ফরম্যাটিং করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমরা বেসিকটা এখন আসলে কভার করি নাই, যেটা দিয়ে আসলে তারপরের গুলো কি বলে, একটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা আমরা কমপ্লিট, বেসিক স্ট্রাকচারটা জানি না, তারপরে বেসিক স্ট্রাকচারটা জানার পরে আমরা ফিচারের দিকে যাব। সো আসি আমরা একেবারে এই 3 নাম্বার চ্যাপ্টারে চলে যাই, এবং পাশাপাশি আমরা আসলে কোড ব্লকসটা আমি এদিকে রান করতে দিয়ে রাখি, কারণ পাশাপাশি আমরা আসলে ওই ল্যাব গুলো করে দেখে ফেলবো, তাহলে আমাদের জন্য সুবিধা। ঠিক আছে, চ্যাপ্টার 2 আমরা দেখে ফেলেছি, আমরা চ্যাপ্টার 3 তে আসতেছি। আচ্ছা, তো চ্যাপ্টার 3 এর উপরে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম, সেগুলোর উপরে কারো কোনো কোশ্চেন টোশ্চেন আছে কিনা? চ্যাপ্টার 3 তে আমরা যে জিনিসগুলো দেখেছি, চ্যাপ্টার 3 এর অনেক পরে চলে আসছে দেখা যাচ্ছে। আচ্ছা, চ্যাপ্টার 3 তে আমরা মনে আছে কিনা আপনাদের, যে আমরা দেখা শুরু করেছিলাম মাত্র অ্যারিথমেটিক অপারেটর দেখেছি। অ্যারিথমেটিক অপারেটর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের কথা আমরা সবাই জানি। এখানে আমরা নতুন একটা অপারেটর দেখেছি, যেটাকে বলা হচ্ছে মডুলাস অপারেটর। ঠিক আছে, এটা দিয়ে ভাগফল আমরা এই ডিভিশন অপারেটর দিয়ে বের করতে পারি। তার সাথে সাথে আমরা যেটাকে বলি রিমাইন্ডার বা ভাগশেষ, সেটা বের করা যায় এই মডুলাস অপারেটর দিয়ে। ঠিক আছে, তো সেটা আমরা দেখেছিলাম। এবং ডিভিশন যে আমরা করি, সেখানে ইন্টিজার ডিভিশনের কথা আমরা বলেছি, ফ্লোটিং পয়েন্ট ডিভিশনের কথা আমরা বলেছি। তারপরে বিভিন্ন এগুলো কিভাবে কাজ করে না করে, এগুলো আমরা কিছুটা বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আছে টাইপ কাস্ট। আপনি একটা ভ্যালুর, একটা ভেরিয়েবলের আগে বা একটা যে কোনো ভ্যালুর আগেও আপনি টাইপ কাস্ট করে দিতে পারবেন, যে ওকে এইখানে যখন আপনি ক্যালকুলেশনটা করবেন, তো তখন এটার কোন একটা টাইপ আপনি বলে দিবেন। ধরেন যে আমরা একটা ফাইল খুলে নেই, টাইপ কাস্টিং এর জিনিসটা যদি আমরা একটু দেখি। ওকে, সো গুগল ড্রাইভে আমরা আচ্ছা, আচ্ছা, আজকের ডেট হচ্ছে 2021-08-30, রাইট? ওকে, টাইপ কাস্টিং। ওকে, সো আমরা যে কোনো একটা প্রোগ্রাম লেখার সময় ইনক্লুড
stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সেটা লিখে ফেললাম। তারপরে মেইন একটা ফাংশন থাকে, যে ফাংশনের মধ্যে আমাদের শেষে রিটার্ন করতে হয় 0, এতটুকু তো আমাদের মুখস্থ জিনিসপত্র। তারপরে আমাদের ধরেন আমরা একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, ডাবল ভ্যালু, ধরেন ডাবল ভ্যালু a ইকুয়াল টু 3.5 ধরলাম, ঠিক আছে। আরেকটা ভ্যালু ধরেন ইন্টিজার b ইকুয়াল টু 2, ঠিক আছে। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে প্রিন্ট করব a বাই b ইকুয়াল টু %d। ওকে, আমরা এখানে a বাই b দিলাম। আচ্ছা, তারপরে আমরা দিচ্ছি আবার a বাই b, এখানে %f দিয়ে আমরা প্রিন্ট করি, দুইটা f% দিয়ে প্রিন্ট করি। %f%এর পরে আমরা f দেই হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অর্থাৎ এটা আমরা ডাবল নিয়েছি, এটা আমরা ফ্লোটিং পয়েন্ট নেই, ডাবল পরে আমাদের যখন লাগবে ইউজ করব। সো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আগে %d দিচ্ছিলাম হচ্ছে ইন্টিজার নাম্বার প্রিন্ট করার জন্য, ঠিক আছে। এখানে আমরা যদি একটু আগে বলে নেই, a ইকুয়াল টু %d, b ইকুয়াল টু %d, ওকে। দেন এটা যদি আমরা নিয়ে আসি, নিচেরটা আমরা কেটে দিই, ঠিক আছে। এই কোড ব্লকস এর একটা শর্টকাট, মানে অনেক ধরনের শর্টকাটই আছে, আস্তে আস্তে আমরা শিখিয়ে দিব। সো আপনি যে কোনো লাইনকে যদি হুবহু কপি পরের লাইনে কপি করতে চান, তাহলে কন্ট্রোল-D দিলেই দেখবেন যে পরের লাইনে কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল-D, যে কোনো লাইন আপনি যদি পরের লাইনে কপি করতে চান। ওকে, সো a b আমরা প্রিন্ট করলাম, এটা অবশ্য ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সো f দিয়ে দিলাম, এখানে a b প্রিন্ট করলাম। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের এটা আছে, এটা তো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটাকে আমরা যদি ইন্ট দিয়ে টাইপকাস্ট করে নেই, এবং মোর স্পেসিফিক্যালি আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে যে পুরো a বাই b টাকে টাইপকাস্ট করতেছি নাকি শুধু a টাকে টাইপকাস্ট করতেছি, এই জন্য আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটু বড় করে নেই। সো এখন আপনাদের কোনো কি বলে গেজ আছে কিনা যে আমাদের কি কি প্রিন্ট হবে, 7 নাম্বার লাইনে কি প্রিন্ট হবে এবং 8 নাম্বার লাইনে কি প্রিন্ট হবে? a ইকুয়াল টু %f, মানে a এর ভ্যালুটা প্রিন্ট, a ইকুয়াল টু এতটুকু তো প্রিন্ট হবেই, তার %f এর জায়গায় প্রিন্ট হবে হলো প্রথম যেই এটা আছে, a এর ভ্যালু 3.5, সো এখানে প্রিন্ট হয়ে যাবে 3.5, রাইট। b ইকুয়াল টু সিমিলারলি এখানে %d দেওয়া আছে, সো b এর ভ্যালুটা যত 2, সো b ইকুয়াল টু 2 প্রিন্ট হবে। এখানে a বাই b ইকুয়াল টু %f দেওয়া আছে, ঠিক আছে। সো এই %f এ আসবে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সেই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা আসতেছে আপনার এই a বাই b থেকে। আমি যদি একটু অ্যানোটেশন অন করে দেখাই, সো এইটা আসতেছে এখান থেকে, এটা আসতেছে, সরি একটু বেশি চলে গেছি, সো এটা আসবে এখান থেকে, এবং এই যে %fটা, এই ওয়াইল্ড কার্ডটা বলতেছে যে এটার অ্যান্সার যেটা সেটা থেকে আসবে, ঠিক আছে। সিমিলারলি এইটা আসবে এই a, এটা আসতেছে এই b, এবং এখানে যে %fটা আছে এটার রেজাল্ট আসবে এই ফুল, এটার রেজাল্ট যা আসে সেটা থেকে, ঠিক আছে। এখন আপনি বলেন, এই যে a বাই b লিখলাম, এটার রেজাল্ট কত হবে, এবং a এটার মধ্যে ইন্ট করে তারপরে এই যে এটা দেখতেছেন, এই ইন্ট ব্র্যাকেটের মধ্যে যে একটা জিনিস লিখলাম, এটার মানে হচ্ছে এটা টাইপকাস্ট করে দেওয়া, যে তুমি ক্যালকুলেশন করার আগে এটার টাইপটা যেই টাইপেই থাকুক না কেন ইন্টিজারে নিয়ে তারপরে কাজটা করবে, ঠিক আছে। তাহলে আমার রেজাল্টটা কত আসবে?
মানে আগের রেগুলার রেজাল্ট তো বলাই যাচ্ছে যে কত আসবে, পার্সেন্ট এফ এখানে 3.5, এখানেও বি এর রেজাল্ট আমরা জানি 2, এখানে 2, এখানেও 3.5 এবং 2 এভাবে বসবে। এবং এইখানে এ বাই বি একটা দিচ্ছি, আরেকটা দিচ্ছি এ টাইপকাস্ট ইন্ট বি। সো কত কত হবে বলতে পারবেন? এ বাই বি হবে স্যার 1.75 আর এই উপরেরটার ক্ষেত্রে বলতেছেন 1.75, এখানে হবে 1.75। ওকে, আর এখানে এখানে ইন্টিজার হবে স্যার। আসতে পারো, ইন্টিজার হয়ে যাবে 1 এরকম। এটা। হ্যাঁ, মনে হয় ডাটা লস করবে 1 হতে পারে স্যার, কিংবা কিন্তু দেখতে হবে, এটা কোনো করে সারতে পারি নাই। আচ্ছা, করে ফেলছি, বাকিটুকু দেখতে হবে। ওকে, তাহলে এটা একটু মানে এইসব যে ইকুয়েশন গুলো দেখেই যাতে আমরা বলে দিতে পারি যে এটা রেজাল্ট এরকম হবে, সেই জন্য আমাদের একটু প্র্যাকটিস করতে হবে আর কি। ঠিক আছে, এগুলো বিভিন্ন কোড ব্লকসে বা অনলাইনে যে কম্পাইলার গুলো আছে সেগুলোতে একটু রান করে করে একটু প্র্যাকটিস করতে হবে। সো প্রথমটায় 1.75 আসবে এবং দ্বিতীয়টার মধ্যে 1.000 আর সামথিং লাইক দ্যাট আসবে। আমরা একটু রান করে যদি দেখি তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে। আচ্ছা, পরেরটায় 0.000 দেখাচ্ছে, তাই তো? কেন 0.000 দেখাচ্ছে? ডাটা লস সেটাকে করছে, কারণ ইন্টিজারে কনভার্ট করতে যে কিসে একদমই চলে আসে। আমার তো 1 নেওয়া উচিত ছিল, আমার মনে হচ্ছে। হ্যাঁ, 1 তো নেওয়া উচিত ছিল, কিন্তু উপরে আবার পরে যেহেতু আমার মনে হয় ফার্স্ট লাইনে, আমার মনে হয় ফার্স্ট লাইনটাকে কমেন্ট করে সেকেন্ড লাইনটাকে রান করে দেখা যাবে স্যার, কারণ এর ভ্যালু তো উপরে একবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মনে হয় সেটাকে ধরে রাখছে কি না, আমরা কোথাও অ্যাসাইন করি নাই, সো ভ্যালু ধরে রাখার কোনো ওয়ে নাই। আচ্ছা, এটা 1.5 করতেছে হচ্ছে। আচ্ছা, এটা করতে হবে এরকম। এখানে আসলে অনেকগুলো কাজ হচ্ছে, যার কারণে একটু আমি এটা মুছে দিয়ে তারপরে আমি একটু ব্যাখ্যা করতেছি কোনটা কেন হচ্ছে এরকম। ঠিক আছে, সো এই যে আপনার প্রথমে যেই জিনিসটুকু ছিল সেই জিনিসটুকু ছিল এই, সরি, প্রথমে এই এতটুকু জিনিস ছিল। সরি, এতটুকু একটু একটু ভালো করে দেখাই তাহলে বেটার হবে। প্রথমে ছিল এই এতটুকু জিনিস ছিল। ও এটা এর মধ্যে আসেনি, পুরোটাকে একসাথে কভার করতে এখানে একটা বেশি দিতে হয়েছে। ব্র্যাকেট বেশি, আচ্ছা ব্র্যাকেট একটা বেশি দিতে হয়েছে, সেটাও কেন দিতে হয়েছে বলতেছি। এতটুকুর রেজাল্ট আসলে কি আসতেছে আমি বলি। এই এর ভ্যালু তো আমরা জানি এখানে আছে 3.5, সো এর ভ্যালু সে 3.5 নিচ্ছে। তারপরে এটাকে আমরা বলে দিয়েছি আগে এটাকে টাইপকাস্ট করো ইন্টিজারে। সো যখন এটাকে টাইপকাস্ট করে ফেলতেছে, টাইপকাস্ট করা মানে এটাকে ট্রাঙ্কেট করে 3 এর পরের অংশ অর্থাৎ ইন্টিজারের অংশের পরের অংশ সে কেটে দিচ্ছে, ফেলে দিচ্ছে। সো এতটুকুর আপনার মান হচ্ছে এই, এতটুকুর মান হচ্ছে একটা ইন্টিজার 3। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 3.5 যদি কেটে দেয় স্যার, এটা কি বাড়িয়ে 4 ধরা যায় নাকি স্যার? না, বাড়িয়ে পরিসংখ্যান অঙ্ক করি স্যার, তো পরিসংখ্যান যদি আমাদের কখনো 7.68 বা 8 পয়েন্ট হয়, আমরা এটাকে 10 করে ফেলি, মানে পূর্ণসংখ্যা করে ফেলি এটাকে। হ্যাঁ, সো এটা সেটাকে বলা হয় রাউন্ড। ঠিক আছে, আর আমরা এখানে রাউন্ড করি না। আমাদের এখানে কি বলে, যখন এই টার্মটার জন্য আমরা বলতেছি ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট মানে হলো কেটে ফেলে দেওয়া, তাই তো? সো আমরা এখানে ওই রাউন্ড করি না, আমরা করি ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট মানে কেটে ফেলে দেয়। এটা যদি আপনার ইও হতো, কি বলে 3.999999 হতো, তারপরে আপনি ইন্টিজারে অ্যাসাইন করলে এটা ট্রাঙ্কেট করে ফেলতো, অর্থাৎ 3 তে চলে আসতো।
ঠিক আছে? স্যার এটা 4 নয় কেন স্যার? 3 বা কেন? মানে যদি এনএমটা 4 ট্রাঙ্কেট, ওকে। এটা করাই হয় ট্রাঙ্কেট, অর্থাৎ সে হচ্ছে কেটে ফেলে দিবে। কেন করা হয় সেগুলির তো অনেক ধরনের কারণ। দিকে আপনি যদি রাউন্ড করতে চান, ওখানে রাউন্ড আপনার আছে, কি বলে, ডেটা, কি বলে এটাকে, মানে এটাই তাদের কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে যে দশমিকের পরের জিনিসটা ফেলে দেওয়া। আপনি যখনই একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইন্টিজারে নিচ্ছেন, আপনি এটা স্বীকার করেই নিতে হবে যে আপনি এটাকে Data loss। হ্যাঁ ডাটা লস করে আপনি এটা নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে ফ্লোটিংটা ইন্টিজারে যখন ইয়ে করবো তখন টাইপকাস্টটা মানে দশমিক পরে যা থাকবে তা কেটে যাবে, জাস্ট প্রথম ডিজিট গুলো থাকবে। হ্যাঁ দশমিকের পরের গুলো কেটে যাবে, রাইট। স্যার তাহলে Exactly. প্রথমত মানে আমি যখন করছি, প্রথম ফার্স্ট অফ অল আমি ইন্টিজারে কনভার্ট করছি, দেন আবার যে ফ্লোটে কাজ করছি। মানে এটাকে তো আমি, এটা তো আমার ফ্লোটিং পয়েন্টই ছিল, 3.5 ছিল। তাহলে প্রথম আপনি যে জায়গায় করলেন, তাহলে আমি এই জায়গায় ইন্টিজার প্রথম কনভার্ট করলাম, কাজ করলাম এটাকে ভিতরে হ্যাঁ যেটা করেছি, এটাতে হ্যাঁ ইন্টিজারে কাজ করলাম। এরপরে ওভারঅল আমি আবার ফ্লোটে কাজ করলাম। হ্যাঁ, সেটা আমি আস্তে আস্তে আসতেছি। আমরা তো জাস্ট এই এতটুকুর কাজ নিয়ে কথা হ্যাঁ বলতেছি, হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে? নিশ্চয়ই। এতটুকুর কাজ নিয়ে যদি কথা বলি, তাহলে দেখেন এই এটাকে আমরা ইন্টিজার নিয়ে গেলাম, বি টাকেও ইন্টিজার নিয়ে গেলাম। ইন্টিজার করে So, ফেললাম। আমরা বলেছি যে ডিভিশনের আগে পরে দুইটাই যদি ইন্টিজার হয়, তাহলে এটা একটা ইন্টিজার ডিভিশন হবে। ইন্টিজার ডিভিশন হলে এই ডিভিশনটা হয়ে হচ্ছিল 1, ঠিক আছে? কিন্তু জি। আপনি স্পষ্টতই দেখতে পেরেছেন যে আমাদের স্ক্রিনে যেটা প্রিন্ট হয়েছে সেটা হচ্ছে 0। জিরো। এটা কেন প্রিন্ট হলো? কারণ হচ্ছে আপনি এখানে বলেছেন ওকে দিস ইজ এন ইন্টিজার, বাট এইখানে আপনি দিয়েছেন পার্সেন্টেজ এফ। ও জি সো স্যার, সে কিন্তু উল্টা পাল্টা প্রিন্ট করতেই পারে, তখন আপনার কিছু বলার নাই, বুঝতে পারছে না। ঠিক আছে? সো আমরা আর একটু ওইখানে আমি স্যার আরেকটা কথা বলি, যা হ্যাঁ, এখানে যেখানে আমি ফ্লোট মানে বলেছি যে এফ মানে ফ্লোটিং পয়েন্ট হবে, সেই যেখানে কি আমি ইন্টিজার লিখলে এটা কি ইয়ে হতো? আপনি যেখানে দিয়েছেন সেখানে যদি আমি ইন্ট লিখতাম, আমি ফ্লোটটা এখানে না লিখে, যেমন এ বাই বি ইকুয়াল টু আপনি যেখানে এফ দিয়েছেন সেই জায়গাটা প্রথম লাইনের মানে হ্যাঁ second আপনি line, বলতে চাচ্ছেন যে এখানে এইখানে F আমি দিয়েছি, ডি দিব, তাই তো? এখানে যদি ডি দেই, আমি হ্যাঁ যদি ডি ইন্টিজার দিয়ে এবং এই ফ্লোটটা ফ্লটটাকে আমি দিব না, কেটে দিব দিব। না। হ্যাঁ, হ্যাঁ সেটা এটা আমি দেখাচ্ছি কি হচ্ছে? হ্যাঁ যে আমি এখন মাঝখানে এই লাইনটা অ্যাড করলাম। সো এখন আসেন দেখি আমরা একটু প্রিন্ট করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে জি 1 স্যার, প্রিন্ট হচ্ছে, আসছে জি স্যার, মানে তখন সে পুরোটাকে ইন্টিজার ধরে নিচ্ছে। রাইট? জি স্যার। এক্স্যাক্টলি, ওকে। যেহেতু মানে এটা রেজাল্টটা তো আসলে হ্যাঁ ইন্টিজার, জি ঠিক স্যার। আছে? সো আপনি কি বলে রাইট স্পেসিফায়ার দিয়ে যদি প্রিন্ট করেন সে ঠিকঠাক আচরণ করবে। কম্পাইলারের কাজটাই এরকম যে আপনি যখন তার সাথে ভালো, তখন সেও আপনার সাথে ভালো। ভালো। যখন আপনি তার সাথে আসলে একটু দুষ্টুমি করার চেষ্টা করবেন, সেও আপনার সাথে এই ধরনের কাজই করার চেষ্টা করবে। ওকে, সো এতটুকুর ব্যাখ্যাটুকু আমরা পেলাম। সো এই জন্য আমাদেরকে কি করতে হলো, আমরা চিন্তা করতেছিলাম যদি পার্সেন্ট এফ দিয়ে প্রিন্ট করি, তাহলে আমাদেরকে এটা যেহেতু ইন্টিজার আছে, এটাকে আবার টাইপকাস্ট করে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা প্রথমে ফ্লট দিয়ে টাইপকাস্ট করলাম। কিন্তু ফ্লট দিয়ে টাইপকাস্ট করলে যেই সমস্যাটা হচ্ছিল, সে যে কাজটা করতেছিল সেটা হচ্ছে আগে এই অংশটাকে ফ্লট করে ফেলতেছিল, ঠিক আছে? এই অংশটাকে আগে ফ্লট করে ফেলতেছিল, জি স্যার। অর্থাৎ আমি দেখাবো একটু পরে। তো এই অংশটাকে আগে প্লট করে ফেললে যেটা হচ্ছিল সেটা হলো যে এটা 3.0 হয়ে যাচ্ছিল, অর্থাৎ একবার ইন্টিজারে নিলেন 3.5 কে আপনি ইন্টিজারে নিলেন ট্রাঙ্কেট করে, সেটা 3 হলো। তারপরে আপনি এটাকে আবার ফ্লোটিং পয়েন্টে নিলেন, তখন 3.0 হলো, ঠিক আছে? জি এরপর জি এটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, একটা ইন্টিজার। ফ্লোটিং পয়েন্ট এবং ইন্টিজার এর মধ্যে ফ্লোটিং পয়েন্টের রেঞ্জটা বড়, সো জি দুইটাকে আগে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করে তারপরে ডিভিশনটা হবে। সো যেহেতু এটা ফ্লোটিং পয়েন্টে চলে যাচ্ছে, তার মানে এখানে আর ইন্টিজার ডিভিশন হচ্ছে না, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন। সো তখন এখানে 1.5 চলে আসতেছে, ঠিক আছে? সো আমি যদি এগুলো একটু ক্লিয়ার করে দিয়ে আপনাকে এটার জাস্ট আরেকটা কপি তৈরি করে আমরা এখানে এই যে এর কারণে আমাদের এই ব্র্যাকেটটা দিয়ে পুরো বোঝাতে হলো যেটা হোল এই এতটুকু পুরাটার উপরে,
এই ব্র্যাকেট, এই বাইরের ব্র্যাকেটটা দিয়েছি, তারপরে ফ্লট করেছি, মানে এই ক্যালকুলেশনটা তুমি করো, করে তারপরে এটাকে ফ্লটের টাইপ কাস্ট করো, এটা আমরা বলেছি। তো আপনি এটা যদি আমরা এর আগেরটা এই এতটুকুর উপরে যদি আমরা কাজ করি, তাহলে সে এতটুকু কাজ করে তারপরে এটাকে ফ্লটিং পয়েন্ট নিয়ে তারপরে বি কে দিয়ে ডিভিশন করতেছিল। তো আমরা একটু যদি আউটপুটটা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন স্পষ্টতই এটা 1.5 আসতেছে, ঠিক আছে, আর পরেরটা 1 আসতেছে। কারণ হচ্ছে পরেরটা 1 আসতেছে কারণ এটা ইন্টিজারে নিচ্ছে, ইন্টিজার ডিভিশনটা এখানে হচ্ছে, হ্যাঁ 1 মানে কি বলে এটা 3.5 টাকে ইন্টিজারে কনভার্ট করেছে, 3 করতেছে, 3 করার পরে এটাকে বি দিয়ে ভাগ করতেছে, মানে 2 দিয়ে ভাগ করতেছে, এবং দুইটাই যেহেতু ইন্টিজার, সো এটা ইন্টিজার ডিভিশন হচ্ছে। ইন্টিজার ডিভিশন হলে 3 কে 2 দিয়ে ভাগ করলে পরে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এই 1টাকে আমরা ফ্লোটিং পয়েন্টে নিচ্ছি, তখন এটা 1 অ্যান্সার দিচ্ছে। আর এখানে হচ্ছিল কি, এটা ইন্টিজারে কনভার্ট হলো, হওয়ার পরে এটাকে ফ্লোটিং পয়েন্টে নেওয়া হলো, তার মানে 3.5 হলো 3, তারপরে ফ্লোটিং পয়েন্ট 3, ফ্লোটিং পয়েন্ট 3 কে যখন আপনি বি অর্থাৎ 2 দিয়ে ভাগ দিচ্ছেন, তখন এটা হয়ে যাচ্ছে 1.5, যেহেতু এটা ফ্লোটিং পয়েন্ট ডিভিশন। আর শেষে এটা ফ্লোটিং, এটা 1.5 ওয়ার কথা, কিন্তু যখন ফ্লোটিং থেকে ইন্টিজার হয়েছে তখন 0.50টা কেটে গিয়ে জাস্ট 1 হয়েছে। 0.50টা কেন কেটে গেল? ওইটা স্যার ফ্লোটিং থেকে ইন্টিজার যেতে হয়েছে। ফ্লোটিং পয়েন্ট থেকে ইন্টিজার হয়েছে কিন্তু আরো আগে, 3.5 থেকে আপনি যখন ইন্টিজারে টাইপ কাস্ট করলাম তখন এটা হয়ে গেল 3, রাইট? ভালো করে খেয়াল করেন, বোঝার বিষয় আছে কিন্তু এই বিষয়গুলো। সো এই জায়গাটার অ্যান্সার, এই জায়গাটা ক্যালকুলেশন করে আসতেছে হচ্ছে 3.5 এর জায়গায় 3, ইন্টিজার 3। এইটাকে আপনি যখন বি দিয়ে ভাগ করবেন তখন এটা হয়ে যাচ্ছে, যেহেতু 3ও ইন্টিজার এবং 2ও ইন্টিজার, সো ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশন হলে ফ্লোটিং পয়েন্ট অংশটা থাকে না, শুধু 1 থাকতেছে, 1.5 আর থাকতেছে না, ঠিক আছে। তো এরপরে আমরা এটাকে ফ্লোটিং পয়েন্টে যখন কনভার্ট করতেছি তখন এই 1টাই ফ্লোটিং পয়েন্ট 1 এ কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্লটিং তারপর শুধু ইয়েটা দেখিয়ে দিয়েছে। এর আগের লাইনে যেটা হচ্ছিল সেটা হলো এটা ইন্টিজারে কনভার্ট হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, এটা ইন্টিজারে কনভার্ট হয়ে 3 হয়েছে, কিন্তু এরপরে এই টাইপ কাজটা নিয়ে নিচ্ছে এই এতটুকুর উপরে, এই তার মানে এই পুরাটার জন্য আবার ওই 3.5টা ইন্টিজার হলো 3, তারপরে ইন্টিজার 3 থেকে ফ্লোটিং পয়েন্ট 3 হচ্ছে। সো ফ্লোটিং পয়েন্ট 3/2 ইন্টিজার 2, যেহেতু ফ্লোটিং পয়েন্টে আছে একটা, সো দুইটাকেই ফ্লোটিং পয়েন্টে নিয়ে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন হচ্ছে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে 1.5, কারণ 3 কে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 2 দিয়ে ভাগ করেন তাহলে অবশ্যই সেটা 1.5 হবে, মানে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন। সো এই জিনিসগুলো একটু মানে ভালো করে এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, বা এই জিনিসগুলো আমাদের এখানে একটু দেখতে হয়, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো পুরো লজিক্যাল। আচ্ছা, সো এগুলো একটু বুঝে বুঝে, যদি কোনো জায়গায় না বুঝেন এগুলো তো নিজে নিজে একটু দেখে নিজে নিজে বুঝতে হবে। আর এই যে জিনিসটা, তাহলে আমাদের মূল উদ্দেশ্য ছিল এই টাইপ কাস্টিংটা আপনি বুঝতেছেন কিনা, এটা এরকম কম্পিটেবল ডাটা টাইপের মধ্যে এভাবে টাইপ কাস্ট করা যায়। কম্পিটেবল বলতেছি কারণ আপনি একটা, আমরা পরবর্তীতে পয়েন্টার দেখবো বা স্ট্রিং দেখবো, এই স্ট্রিং কে আপনি চাইলেই এরকম একটা ইন্টিজারে নিয়ে আসতে পারবেন না, বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে নিয়ে যেতে পারবেন না। ওই যেটা থেকে যেটাতে নেওয়া পসিবল ওই ধরনের ডেটা টাইপকে বলা হয় হচ্ছে কম্পিটেবল ডাটা টাইপ, ঠিক আছে। ওকে, আসেন এই জিনিসগুলো আমরা দেখেছি, মডুলাস অপারেটর কিভাবে কাজ করে সেগুলো আমরা মানে এখান থেকে দেখতে বলেছিলাম। ওকে, সো এখানে আসলে তারা ডেটা টাইপ এবং এক্সপ্রেশন, যে কোনো এক্সপ্রেশনের হওয়ার পরে আপনি সেটার উপরে ডেটা টাইপ অ্যাপ্লাই করতে পারেন। আমরা তো জাস্ট একটা ভেরিয়েবলের উপরে করেছি, এখানেও কিন্তু এই ধরনের কাজগুলো তারা করে দেখিয়েছে। যদি আপনি ফ্লোটিং পয়েন্ট নাম্বারের উপরে, এই মডুলাস অপারেটরটা আমরা জানি ইন্টিজারের উপরে কাজ করে, কিন্তু আপনি যদি কোনো ফ্লোটিং পয়েন্টের উপরে কাজ করাতে চান তাইলে তখন আপনাকে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ আপনি যদি এখানে ধরেন যে ডিভিশনের জায়গায় মডুলাস করেন, ঠিক আছে, এটা যদি মডুলাস করেন, এখানে আমরা মডুলাস নিয়ে আসি, আসেন দেখি এইসব জায়গায় আমাদের এরর দেখাচ্ছে, ঠিক আছে। কি এররটা দেখাচ্ছে আমরা যদি এর একটু
এররটা সবসময় সঠিক এরর দিবে বা আপনি সবসময় এররটা বুঝতে পারবেন সেটা না, তবে প্রায় বোঝা যায় আর কি। তো এখানে বলতেছে যে ইনভ্যালিড অপারেন্টস টু বাইনারি পার্সেন্টেজ বা মডুলাস, ঠিক আছে, হ্যাভ ফ্লট এন্ড ইন্ট, অর্থাৎ একটা ফ্লট এবং একটা ইন্টিজার আছে, সো সে আসলে এখানে অপারেশনটা করতে পারতেছে না, এটার জন্য দুইটাই ইন্টিজার দরকার। ঠিক আছে, স্যার একটু কথা বলি, হ্যাঁ আপনি বলেন। এররটাকে কোথা থেকে বের করলেন? আমি এরর দিচ্ছিলাম, বের করতে পারছিলাম না আমার এর মধ্যে, কোড ব্লকের মধ্যে। আচ্ছা, আপনি এটা কোথা থেকে F2 বের করলেন? চাপ দিলে বের হয়ে আসবে, অথবা এটা যদি আপনার, আমরা অনেক সময় কোড ইটা বড় করার জন্য, জি স্যার। কোডের এরিয়াটা বড় করার জন্য এটাকে নিচে নিয়ে আচ্ছা, ই ও করে আচ্ছা রাখি, আচ্ছা, অনেক জি সময় স্যার, টান দিয়ে উপরে উঠাই। জি স্যার। আর এমনিতে আপনি যদি ফ্রিকোয়েন্টলি এটাকে বাদ দিতে চান বা আনতে চান, F2 হচ্ছে শর্টকাট। থ্যাংক ইউ স্যার, কারণ আমার কিছুক্ষণ আগে আমি প্র্যাকটিস করছিলাম, এরর হচ্ছিল, আমি এরর বের করতে পারছিলাম না কোন জায়গাতে আছে। জি স্যার, থ্যাংক ইউ। এছাড়া এই যে ভিউ থেকেও আপনি লগ কথাটা আছে, F2 আচ্ছা, এখানে দেখা যাচ্ছে শর্টকাট। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, ওকে। তো এটা দিয়ে আমরা মডুলাস দিয়ে অনেক কাজই আমরা করতে পারি, যেমন ধরেন একটা নাম্বার কি অড না ইভেন, সেটা আমরা খুব সহজে এটা দিয়ে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তারপরে আপনার আরো অনেক ধরনের কাজের তো আসলে অভাব নেই। আচ্ছা, সো আমাদের ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে, ধরেন এটা তো পরে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট হচ্ছে, এইখানে যদি আমরা পার্সেন্টেজ দেই সেটা কিন্তু ঠিকঠাকই কাজ করার কথা, কারণ এইটা একটা ইন্টিজার আর এইটা মডুলাস করতেছে আরেকটা ইন্টিজার দিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু ঠিকঠাক কাজই হওয়ার কথা এবং কম্পিউটার কিন্তু সুন্দরভাবে রান করতেছে। এবং আপনি দেখেন এটা তো আমাদের 3 ছিল আর বিটা ছিল 2, সো 3 দিয়ে 2 কে ভাগ করলে ভাগশেষ 1 থাকে এবং এই 1টা পরে ফ্লোটিং পয়েন্ট আমরা কনভার্ট করছি, সো এখানে 1 দেখাচ্ছে। ঠিক আছে, এই দশমিকের পরে দেখেন বাই ডিফল্ট কত ঘর দেখাবে এটা অনেকটা সিস্টেমের উপরে ডিপেন্ড করে। সাধারণত আমাদের সিস্টেম গুলাতে দশমিকের পরে 6 ঘর দেখায়। এগুলো বলে দেওয়ার ওয়ে আছে যে আপনি দশমিকের পরে কয় ঘর আসলে প্রিন্ট করতে চান। যেমন ধরেন এখানে যদি আমরা বলে দেই দশমিকের পরে কয় ঘর প্রিন্ট করতে চাই, তাহলে এখানে একটা দশমিক দিতে হবে। দশমিকের পরে আমি বললাম যে ওকে আমি দশমিকের পরে 1 ঘর প্রিন্ট করতে চাই, সো 1 দিলাম। দেখেন এই দশমিকের পরে 1 ঘর প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আপনি যদি বলে দেন যে না দশমিকের পরে আমি কোনো ঘর প্রিন্ট করব না, তাহলে সে সেটাই করবে, 1। ওকে, ইটস লাইক ইন্টিজারের মতোই, ইন্টিজার 1 এর মতোই মনে হচ্ছে। সো এটা আপনি এখান থেকে বলে দিতে পারেন। এই জিনিসটা আমরা আবার একটা জিনিস শিখলাম, সো এটা আমরা ধরেন যে 2 ঘর প্রিন্ট করে রাখি। ওকে, আরেকটা জিনিস আপনি একটু দেখে নেন, এই পয়েন্ট ধরেন দিলাম হচ্ছে 0.0, এই নাম্বারটা ছিল 1.5। ঠিক আছে, এখানে তো এর আগে 1.5 প্রিন্ট হচ্ছিল। আমরা যদি আগের প্রোগ্রামটা রান করে দেখি তাহলে এখানে 1.5 প্রিন্ট হচ্ছিল। সো আমরা এখন 0.0 দিয়ে দেখি এটার মধ্যে কি কি আচরণটা করে। ইন্টিজার চলে আসবে তাহলে। সো দেখেন এটা 0.0 যেহেতু বললাম, সে ওই যে আমাদের সেই ছোট মহসিন ভাই যেই জিনিসটা চেয়েছিলেন সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে, এটা রাউন্ড করে নিচ্ছে, 1.5 টাকে সেটা 2 করে রাউন্ড করে। ওকে, আমরা আমরা এই মানে এটা আসলে সিলিং নেয় না, এটা আপনার কি বলে রাউন্ড করে আর কি। রাউন্ড করেছে। আপনি ওইটা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন, ধরেন যে এটাকে 3.5 না করে 2 যদি করিস তাহলে 4 করলে এটা কি নিচে চলে আসবে, নিচে চলে আসবে। আচ্ছা, এখানে আসলে কি হচ্ছিল, এখানে আসলে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন হচ্ছে, তাই তো? ওকে, 3.4 করলে আমাদের হচ্ছে, তাই তো? 3.4 নিলাম, তাহলে আপনি দেখেন এটা কিন্তু দাঁড়ান, এটা একটা কি হলো 2 আসলো কেন, কারণ এখানে 3 এটা ট্রাঙ্কেট করতেছে। আচ্ছা, 3 এর নিচে কিছু হচ্ছে না। অর্থাৎ আপনার ওইটার উদাহরণটা দেখাতে গেলে আসলে যেটা করতে হবে সেটা আমি একটু করতেছি, দাঁড়ান। আমরা নর্মাল এটাকে এটা তো ফ্লোটিং পয়েন্টই আছে, নর্মাল ভাগ করি। এগুলো কোনো টাইপ কাজ যদি না করে জাস্ট নর্মাল a/2 a/b করলাম।
ঠিক আছে, তাহলে কি হয় আমরা একটু দেখি, তাহলে আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু 1 চলে আসছে, কারণ হচ্ছে 3.4 কে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তখন সেক্ষেত্রে আসতেছে কত, 1 পয়েন্ট, না সরি এটা তো 1 না, আসলে আসছে 2, জি কারণ স্যার 3.4 কে ভাগ করলে আসতেছে 1.7, তো জি স্যার সেটাকে রাউন্ড করলেও 2 আসতেছে। জি তো স্যার আমাকে এখানে এমন কিছু একটা দিতে হবে যেটা রাউন্ড করলে পরে আরো কম আসবে। 1.5 এর নিচে নেমে যায় যেন। হ্যাঁ, তার মানে আপনি এখানে ধরেন 2.8 যদি দেই, জি স্যার তখন অবশ্য ওগুলাও আসলে নেমে আসবে। আচ্ছা, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, এটা সরি, এটা 3.4ই থাকুক, আমরা এখান থেকে ধরেন কিছু একটা মাইনাস করে দেই। ঠিক আছে, 3.4 থেকে আমি মাইনাস করলাম ধরেন 0.5 মাইনাস করলাম, তাহলে তো এটা 2.9 এ চলে আসবে। জি স্যার ঠিক আছে, 2.9 এ ভাগ করলে পরে 1.45 হবে, 1.45 করলেও তো রাউন্ড হয়ে 2 তে চলে যাবে, রাউন্ড হয়ে তারপরে 2 তে চলে যাওয়ার কথা, না রাউন্ড হয়ে 1.45 এর জন্য যায় না। জি স্যার 4 5 দ্যাট ইজ 5 হয়নি তো, হ্যাঁ 4 5 পথে নিচে চলে আসছে এটা তো। হ্যাঁ, তার মানে এটা 1 হয়ে গেছে। 1 হয়েছে। আচ্ছা, কতর জন্য আসলে আসে সেটা যদি আমরা একটু আর একটু দেখতে চাই, ধরেন 4 5 না করে আমরা যদি 9 দিই তাহলে কি আসে দেখি, সরি 5, না না 9 তো করা যাবে না, 4 ওকে 4 বিয়োগ করলে এখান থেকে 4 না 4 বিয়োগ করি, আচ্ছা 1 আসতেছে। জি স্যার ঠিক আছে, তো আমরা যদি 4 বিয়োগ করি তাইলে কি আসে দেখি, মানে 2 এ থেকে, তখন দেখেন 2 আসতেছে। আসছে। জি স্যার ঠিক আছে, তার মানে হচ্ছে যখনই একেবারে আপনার কাটা কাটায় 0.5 5, এর উপরে উঠলেই সেটা আবার ইয়েতে চলে যাচ্ছে, উপরে হ্যাঁ চলে যাচ্ছে। 0.5 বা তার উপরে উঠলেই হ্যাঁ তখন এটা পরের ইয়েতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু জি স্যার এগুলো দেখে নিলাম। আচ্ছা, এখন আমাদের জন্য যেই কি বলে 2টা টার্ম এই চ্যাপ্টারে অপেক্ষা করতেছে, সেটার একটাকে বলা হয় প্রিসিডেন্স আর একটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। ঠিক আছে, 2টা টার্ম আছে, এই 2টা ভালো করে বুঝার 2টা টার্ম। ধরেন আপনার কাছে অনেক বড় একটা এক্সপ্রেশন আছে, এখন এটা কি সবসময় রান করেই বুঝতে হবে যে কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে? সে আমি যদি এই এক্সপ্রেশনটাই যদি আমি ধরি, তাহলে কি আমাকে রান করে বুঝতে হবে যে কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে? আমি কি ডেফিনিটলি কোনোটাই বলতে পারি না? ধরেন এখানে ডিভিশন আছে, ইনটু আছে, এখানে আছে মাইনাস, এই যে এই সিম্বল গুলো আছে, সে কি মাইনাসের কাজ আগে করবে না ইনটুর কাজ আগে করবে না ডিভিশনের কাজ আগে করবে? আপনি এমনিতে ম্যাথমেটিক্যাল হিসাব করে হয়তো চিন্তা ভাবনা করে বলতে পারেন যে ওকে ডিভিশনের কাজ সবার আগে হয়, এটা আমরা সরল অঙ্কে করেছি, বা ইনটুর কাজ আগে হয়, বা প্লাসের কাজ আগে হয়, বা মাইনাসের কাজ তারপরে হয়, এরকম আপনি হয়তো বলতে পারেন। ধরেন প্লাস মাইনাসও যদি একই জায়গায় থাকে, এখানে তো শুধু মাইনাস আছে, তো কোনটার কাজ আসলে আগে হবে সেটা আমরা কি মানে রান করেই বলতে হবে যে ওকে এটার কাজ আগে হবে ওইটার কাজ পরে হবে, নাকি ম্যাথমেটিক্যাল রুল গুলো ফলো করবে না কি করবে? সেই জন্য আসলে, আর এখানে তো শুধুমাত্র আমরা মানে আমাদের যে অপারেটর সেই অপারেটর গুলোর মধ্যে শুধু এই অ্যারিথমেটিক অপারেটরই না, আমরা এরপরে যে দেখবো আরো বিভিন্ন ধরনের অপারেটর আসলে আমাদের এখানে আছে। তো সেগুলোর জন্য কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে সেইটার জন্য সেটা ডিটারমাইন করা হয় আসলে 2টা টার্ম দিয়ে, একটা হচ্ছে প্রেসিডেন্স আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। ঠিক আছে, সো জি এই স্যার 2টা আমরা দেখবো। আচ্ছা, আমার এখানে আজান হয়ে যাচ্ছে, সো নামাজটা পড়ে নিব। হ্যাঁ আমরা, সো আমরা উম, যেখানে ছিলাম সেটা হচ্ছে প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি। জি স্যার ঠিক আছে, সো আমাদের যে প্রবলেমের কারণে এই জিনিসটা এসেছিল প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি, সেই প্রবলেমটা হচ্ছে যে একটা ইকুয়েশন দেওয়া থাকলো বা কোন একটা এক্সপ্রেশন দেওয়া থাকলো, সেটার মধ্যে আসলে কোনটা আগে হবে কোনটা পরে হবে। হ্যাঁ, এখানে আমরা ম্যাথমেটিক্যালি হয়তো চিন্তা করতেছি মাইনাসের কাজ সবার পরে হবে, কিন্তু আসলে প্রোগ্রাম কিভাবে কোনটার কাজ আগে করবে না করবে সেটার তো একটা স্পেসিফিক
কোনো ধরনের অ্যাম্বিগুইটি আসলে যাতে না থাকে সেরকম একটা ব্যবস্থা, যাতে আমরা যে কোনো একটা এক্সপ্রেশন, যত জটিল এক্সপ্রেশনই হোক, এটা দেখে আমরা ইভালুয়েট করতে পারি যে হ্যাঁ এটা আসলে রেজাল্টটা এত হবে, এবং এটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি না থাকে। অ্যাম্বিগুইটি না থাকে মানে হচ্ছে নিশ্চিতভাবে এটা একদিক থেকে যদি আমরা a মাইনাস বি আগে করি, তারপরে ভাগ করি, তারপরে গুণ করি, তাহলে যে রেজাল্ট আসবে, আগে গুণ করে তারপরে ভাগ করে তারপরে যদি এ থেকে বিয়োগ করি, তাহলে নিশ্চয়ই সেম রেজাল্ট আসবে না, তাই তো? তো এই ধরনের যে মানে একটা অ্যাম্বিগুইটি, সেই অ্যাম্বিগুইটি যেন না থাকে, এবং ওই জিনিসগুলো যাতে এখানে ফুলফিল হয় যে হ্যাঁ গুণের কাজ আগে হয় বা ভাগের কাজ আগে হয়, সেই জিনিসগুলো যাতে তার জায়গা মতো কাজগুলো করতে পারে, সেই জন্য আমাদের প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি এই টার্ম দুটো এসেছে। সো আমি আগেই শেষের দিকে চলে যাই, মানে সবার লাস্টে, যদি এই টেবিলটা সবার লাস্টে না, শেষের দিকে। এই যে এখানে আপনার এই ধরনের একটা টেবিল আছে, যে টেবিলটা দেখে আপনি সহজেই প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি কি জিনিস সেটা জানতে পারবেন। আচ্ছা, এখন আমরা বলি প্রেসিডেন্স কি জিনিস। প্রেসিডেন্স হচ্ছে, আপনি নিশ্চিতভাবেই বলতে পারেন, যদি বলতে পারেন যে এইটার কাজ ওইটার চেয়ে আগে করা লাগবে, তাইলে আমরা বলি এটার প্রায়োরিটিটা ওইটার চেয়ে বেশি। অর্থাৎ প্রেসিডেন্স বলতে বোঝাচ্ছে কার প্রায়োরিটি কার চেয়ে বেশি সেটা নির্ধারণ করে দেওয়া, অর্থাৎ কার কাজ আপনি আগে করবেন, কার কাজ পরে করবেন। ঠিক আছে? সো প্রেসিডেন্স এরকম হতে পারে যে অনেক জিনিসের প্রায়োরিটি সেম, যেমন ধরেন প্লাস মাইনাস, এই দুইটার প্রায়োরিটি সেম, আপনি প্লাস আগে করেন বা মাইনাস আগে করেন, সেটাতে আসলে খুব বেশি একটা কিছু আসে যায় না। যদি প্লাস আর মাইনাসের মধ্যে চিন্তা করেন, একটা এক্সপ্রেশন যে দেয়া আছে সেটার মধ্যে প্লাস আর মাইনাস এছাড়া আর কিছু নাই। ঠিক আছে? তাহলে এখানে প্লাস আগে করেন আর মাইনাস আগে করেন, সেটাতে কোনো কিছুই আপনার আসবে যাবে না। তো তার মানে কি, তাদের প্রেসিডেন্স আসলে আপনি ধরতে পারেন সমান। কিন্তু সেখানেও আসলে কিছু কথা থেকে যায়, যে তাহলে ওইটার কি এক্সিকিউশনের কোনো অর্ডার থাকবে না, কি কার কাজ আগে হবে কার কাজ পরে হবে? অফকোর্স সেটারও একটা অর্ডার থাকবে। আচ্ছা, সেটার জন্য সেইটা সলভ করবে যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। সো প্রেসিডেন্স কি জিনিস, এক কথায় যদি বলি, প্রেসিডেন্সের আমাদের একটা টেবিল থাকে। সো সেই টেবিলে আপনি যেই অপারেটরটার প্রেসিডেন্স বলতেছেন, সেই অপারেটরটা কত হায়ার পজিশনে আছে সেটা নির্ধারণ করবে সেটার কাজ কত আগে হবে। ঠিক আছে? আমরা এগুলাকে সাধারণত প্রেসিডেন্স গ্রুপ বলে থাকি, যে যেই একই প্রেসিডেন্স গ্রুপের মানে সদস্যদের মিলে, অর্থাৎ যাদের প্রেসিডেন্স লেভেল সমান, তাদেরকে মিলে যে গ্রুপটা তৈরি হয়, এটাকে আমরা প্রেসিডেন্স গ্রুপ বলি। যেমন ধরেন এখানে আপনার এখানে এই ইউনারি অপারেটরের প্রেসিডেন্স হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ কোন জায়গায় যদি মাইনাস প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, তারপরে নট সাইন, তারপরে আপনার সাইজ অফ, টাইপ কাস্টিং, এই জিনিসগুলোর প্রেসিডেন্স সবচেয়ে বেশি। তার মানে এই কাজগুলো, এই জিনিসগুলো কোথাও যদি থেকে থাকে, তাহলে এই কাজগুলো সবার আগে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে একটা এক্সপ্রেশনের মধ্যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস। ওকে, সরি, আমি কোনো একটা সময় আমার নেট হয়তো খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। সো আবার একটু বলি, আপনারা হয়তো কতটুকু থেকে শুনতে পেরেছেন আমি ঠিক জানি না। এখন তো শুনতে পাচ্ছেন? প্লিজ একটু প্রথম থেকে বলেন স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমাদের প্রেসিডেন্স টেবিলে যার অবস্থান যত উপরে, তার প্রায়োরিটি আসলে তত বেশি, এবং যাদের প্রায়োরিটি সমান তাদের কে আমরা বলি একই প্রেসিডেন্স গ্রুপের সদস্য। যেমন এখানে আমরা দেখতেছি নেগেটিভ সাইন। ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ সাইন, এবং প্লাস প্লাস, এটা একটা ইউনারি অপারেটর, আমরা জানি 1 প্লাস করে। তারপর মাইনাস মাইনাস আছে, তারপরে এটা নট সাইন। ঠিক আছে? ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু করে দেয়। সাইজ অফ, একটা ভেরিয়েবল বলেন বা একটা এলিমেন্টের কত সাইজ দখল করতেছে সেটা আমাদেরকে বাইটে বলে দেয়। তারপরে টাইপকাস্টিং এর যে বিষয়টা, এইগুলা যদি কোনো এক্সপ্রেশনে থেকে থাকে, সেগুলোর কাজ হবে সবার আগে। তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন
মডুলাস, এগুলোর কাজ হবে তারপরে, ঠিক আছে? তারপরে হবে প্লাস মাইনাসের কাজ, তারপরে আমাদের এই অপারেটর, এগুলো আমরা আরো দেখবো এগুলা কি কি জিনিস আছে। তো এখন একটা এক্সপ্রেশনে যদি ইনটু, ডিভিশন, প্লাস, মাইনাস এগুলো থাকে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে ইনটু, ডিভিশন এগুলোর কাজ আগে হবে, প্লাস মাইনাস এগুলোর কাজ তারপরে হবে। বুঝতে পারলেন কিনা? জি স্যার। অর্থাৎ প্রেসিডেন্স টেবিলে যার অবস্থান যত উপরে তার কাজটা তত আগে হবে। জি। সো এই জিনিসটাকে মানে এই যে আগে হওয়ার কাজটা, এটাকে আমরা বলতেছি প্রেসিডেন্স। ওকে, আচ্ছা এখন আবার একটা সমস্যা থেকে যাচ্ছে এখানে, সেটা হলো ধরেন এই যে মাল্টিপ্লিকেশন সাইন বা ডিভিশন সাইন বা মডুলাস সাইন, এইগুলো কিন্তু আমরা দেখতেছি একই প্রেসিডেন্স গ্রুপের সদস্য বা একই প্রেসিডেন্স গ্রুপের মেম্বার, ঠিক আছে? আবার অন্যদিকে প্লাস মাইনাস এগুলো কিন্তু একই প্রেসিডেন্স গ্রুপের মেম্বার, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে এইগুলো যখন যেখানে পাবো, সেগুলোকে আমি যে কোনো দিক থেকে কাজ শুরু করতে পারি বা যে কোনোটার ইভালুয়েশনই আগে করতে পারি? এক একজনের ইভালুয়েশন কি এক এক ধরনের হয়ে যেতে পারে? মানে এখানে কি অ্যাম্বিগুইটি কোনো ব্যাপার আছে কিনা যে ওকে ধরেন যে এরকম থাকলো 5 into 10 divided by 3, এখানে আপনি দেখেন যদি আগে ইনটুর কাজ করেন তাহলে 3 5 15, 15 বা ভাগ 3 আপনার কত আসতেছে? 15/3 হচ্ছে 5। আর আপনি যদি ডিভিশনের কাজটা আগে করেন 10/3, এটা যদি ইন্টিজার ডিভিশন হয়, তাহলে ইন্টিজার ডিভিশন হলে এখানে রেজাল্ট আসবে 3, ঠিক আছে? 3 তারপরে 5, 3 5 15, আগে কত আসতেছিল? 5, সরি আমি এটা ভুল করেছি, 5 10 50, 50 ভাগ 3 কত হবে? 16 পয়েন্ট সামথিং। ইন্টিজার ডিভিশন হলে তো মানে নাম্বারগুলো যদি ইন্টিজার হয় তাহলে 16, তাই তো? জি স্যার। আমি আগে ভুল বলেছিলাম। আর এখন যদি আপনি করেন তাহলে 3 into 5 হচ্ছে 15, জি স্যার। ঠিক আছে? তার মানে একই প্রেসিডেন্সের ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কিছু সমস্যা থেকেই যাচ্ছে। আপনি একই প্রেসিডেন্সের যে কোনো দিক যে থেকে যদি কাজটা করেন, তাহলে এটার মধ্যে একটা অ্যাম্বিগুইটি আসতেছে। এটার অ্যান্সার কি 16 হবে না 15 হবে? আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে এরকম দোদুল্যমান জায়গায় থাকার বা এটাকে এগুলোকে আমরা বলি অ্যাম্বিগুয়াস সিচুয়েশন। তো এই ধরনের অ্যাম্বিগুয়াস সিচুয়েশনে থাকার কোনো ওয়ে নাই, আনলেস এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফাইন না করে দেয়। কিছু জিনিস আছে যেগুলোকে আমরা আনডিফাইন্ড বিহেভিয়ার বলি, যেগুলো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে কাজ হবে বলা নাই, ওগুলারও বিভিন্ন কারণ আছে। বাট এগুলো হচ্ছে বেসিক অপারেশন, এগুলোর মধ্যে আনএম্বিগুয়াস থাকতেই হবে। সো এইগুলাকে আনএম্বিগুয়াস করার জন্য এসেছে যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, ঠিক আছে? সো অ্যাসোসিয়েটিভিটি কি জিনিস? অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে একটা এক্সপ্রেশনের আপনি যে ইভালুয়েশনটা করা শুরু করলেন, এই ইভালুয়েশনটা কি লেফট টু রাইট করবেন নাকি রাইট টু লেফট করবেন, সেইটা বলে দেওয়াটা, এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, ঠিক আছে? ওকে, সো আমরা বুঝতেই পারছি যে অ্যাসোসিয়েটিভিটি আসলে দুই ধরনের আছে। আপনি আইদার এই পাশ থেকে ক্যালকুলেশন করা শুরু করবেন অথবা এই পাশ থেকে ক্যালকুলেশন করা শুরু করবেন, দুইটার একটা। সো যদি বাম পাশ থেকে শুরু করেন তাহলে আমরা বলবো লেফট টু রাইট, যদি ডান পাশ থেকে শুরু করেন তাহলে আমরা বলবো রাইট টু লেফট। তো এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন আর টু এল, এল টু আর, ঠিক আছে? এখানে আসলে ফুল টেবিলটা নাই, ফুল টেবিলটা মানে আরো বড়, সেটা আমরা মানে কারো মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা আস্তে আস্তে ব্যবহার করতে করতে জেনে যাব, বা একটু একটু করে যদি আমরা এগুলো দেখি তাহলে দেখতে দেখতে আমাদের সেগুলো আয়ত্তে চলে আসবে যে আসলে কোনটার কাজ আগে হবে, কোনটার কাজ পরে হবে, বা কোনটা লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি, কোনটা রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি। তবে রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি এরকম খুব কমই আছে, বেশিরভাগই হচ্ছে লেফট টু রাইট। তো এখানে বলতেছে যে মোর কমপ্লিট একটা টেবিল পাবেন 3.1, আরো কমপ্লিট একটা টেবিল অ্যাপেন্ডিক্সে আছে। আমি একটু অ্যাপেন্ডিক্সে ঘুরে আসি তাহলে আপনাদের জন্য দেখি অ্যাপেন্ডিক্সটা যদি দেখানো যায়।
এটা বেশি আগে চলে এসেছি মনে হয়। সো অ্যাপেন্ডিক্সে এই টেবিলটাই, অ্যাপেন্ডিক্সে অনেক জিনিসই আছে, তার মধ্যে এই টেবিলটা বেশ বড় করে দেওয়া আছে। আচ্ছা, এগুলো হচ্ছে তাদের অ্যান্সার বিভিন্ন জিনিসের। সো কিছু জিনিস সলভ টলভ করে এখানে চাইলে অ্যান্সার মিলিয়ে দেখতে পারেন। বিভিন্ন চ্যাপ্টারের অনুশীলনীগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। আচ্ছা, সো এর আগেই সাধারণত অ্যাপেন্ডিক্স গুলো থেকে থাকে। আচ্ছা, এই অ্যাপেন্ডিক্স এইচ এরও আমাদের প্রয়োজনীয়তা আছে। লাইব্রেরি ফাংশন এরপরে আমরা দেখব। সো লাইব্রেরি ফাংশনের এখানে বেশ অনেকগুলো লাইব্রেরি ফাংশন দেওয়া আছে, বাট নট লিমিটেড টু দিস, আরো অনেক লাইব্রেরি ফাংশন আছে। আচ্ছা, এইগুলো কিছু কাজের জিনিস আছে। এখানে তো কন্ট্রোল স্টেটমেন্ট গুলোর একটা সংক্ষেপই দেওয়া আছে। এখানে আজকে টেবিলটা দেওয়া আছে অ্যাপেন্ডিক্স ই তে। তার আগে বিভিন্ন ডেটা টাইপ গুলো সম্পর্কে এখানে বলা আছে। এই যে অ্যাপেন্ডিক্স সি, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স সি তে আপনার এই অপারেটর সামারি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে দেখেন এখানে আরো ফাংশন, অ্যারে, স্ট্রাকচার, পয়েন্টার, মেম্বার এগুলার প্রেসিডেন্স এখানে আরো উপরে ইউনারি অপারেটরের আগে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে রাইট টু লেফট এদিকে একটা, আবার নিচের দিকে এদিকে কিছু রাইট টু লেফট আছে। এই অপারেটর গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। সো ওখানে বেশি কিছু দেয় নাই, কারণ অনেক জিনিস এই যে ধরেন অ্যাসাইনমেন্ট অপারেটর বা কন্ডিশনাল অপারেটর এগুলো অনেকগুলো সম্পর্কে আমরা, বা বিট ওয়াইজ শিফট অপারেটর এগুলো সম্পর্কে আমরা এখনো জানি না, বা এগুলো জানতে জানতে আসলে অনেক শেষের চ্যাপ্টারের দিকগুলোতে যে লো লেভেল প্রোগ্রামিং সেখানে এগুলো বিট ওয়াইজ শিফট বা এগুলি আছে। তো ওইগুলা দেখে যাতে ভরকে না যান এই জন্য জাস্ট ওখানে দেয়নি। এখানে মানে এটা আরো আরো বেশি পরিপূর্ণ আর কি। স্যার ওখানে নেগেটিভ সাইন আর মাইনাস সাইন স্যার সেম সেম স্যার, তাহলে কিভাবে বুঝবো স্যার এটা? গুড, আপনি ভালো প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটার অ্যান্সার আমি কিছুক্ষণের মধ্যেই দিতে যাব। তো তার আগে বলেন প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি জিনিসটা বুঝতে পারলেন কিনা? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, আপনার কোশ্চেন হচ্ছে যে এই যে মাইনাস সাইন এবং এই মানে কি বলে, একটা হচ্ছে মাইনাস সাইন আর একটা হলো মাইনাস অপারেশন বা সাবট্রাকশন অপারেশন। তো এই দুইটা আপনি কিভাবে বুঝবেন সেটাতে আমরা আসতেছি। জাস্ট আমরা যেখানে পর্যন্ত শেষ করেছি তারপরের টপিকই আসলে এটা, এই যে এই জায়গায় ছিলাম, সেটা হচ্ছে ইউনারি অপারেটর। ঠিক আছে, ইউনারি অপারেটর গুলো কি? যেটা হচ্ছে একটা মাত্র অপারেন্ডের উপরে কাজ করে, সেগুলোকে আমরা ইউনারি অপারেটর বলি। অনেকগুলো অপারেটরই আছে যেগুলো ইউনারি অপারেটর হিসাবেও কাজ করে, বাইনারি অপারেটর হিসাবেও কাজ করতে পারে। এরকম কিছু অপারেটর আছে, তার মধ্যে মাইনাস একটা। হ্যাঁ, এই যে মাইনাস সাবট্রাকশন এর কথা এখানে বলেছে। তো এইটা ইউনারি মাইনাস হিসাবে কোন নাম্বারের আগে যদি জাস্ট ইউজ হয়, ধরেন -5, ঠিক আছে, বা আপনি এখানে একটা ব্র্যাকেট দিলেন, সো স্পেসিফিক্যালি বোঝা যাচ্ছে যে এটা আসলে ইউনারি অপারেটর হিসেবে কাজ করতেছে। আর আপনি যদি দুইটা অপারেটরের উপরে কাজ করান, এটাকে ধরেন 3 - 4, সো তখন এটা বাইনারি অপারেটর হিসেবে কাজ করতেছে। সো একই সাইন ইউনারি অপারেটর হিসাবেও কাজ করে, আবার বাইনারি অপারেটর হিসেবেও কাজ করে। সো এটা ওই পার্সপেক্টিভের উপরে ইকুয়েশন দেখলেই আপনি আসলে বুঝে যাবেন যে এটা আসলে এখানে কি ইউনারি অপারেটর হিসাবে আছে নাকি মানে বাইনারি অপারেটর হিসাবে আছে। ঠিক আছে, যখন অপারেন্ড দুইটা দেওয়া থাকবে তখন এটা বাইনারি অপারেটর, আর যখন এটা অপারেন্ড একটার উপরে কাজ করবে তখন এটা ইউনারি অপারেটর। সো যখন ইউনারি অপারেটর হিসেবে কাজ করতেছে এটার প্রেসিডেন্স হাই, যখন বাইনারি অপারেটর হিসেবে কাজ করতেছে তখন এটার প্রেসিডেন্স আবার লো, ওই প্লাসের কাছাকাছি। তো ইউনারি, বাইনারি, টার্নারি এগুলো আমরা বলি হচ্ছে কয়টা অপারেন্ডের উপরে কাজ করবে সেটার উপরে ভিত্তি করে। ঠিক আছে, নেগেটিভ একটা মানে মাইনাস সাইন একটা অপারেটর আছে, এছাড়াও আরো কিছু অপারেটর আছে যেগুলি আমরা হয়তো আস্তে আস্তে জানবো। প্লাস প্লাস এর কথা আমরা আগে বলেছিলাম, প্লাস প্লাস আই যদি হয় আর আই প্লাস প্লাস যদি হয়, এই দুটার মধ্যে পার্থক্য হলো এটা আগে প্লাস করে তারপরে এই ইকুয়েশনে ইউজ হবে, আর এটা হলো আগে মানটা ইউজ হয়ে পরে প্লাস হবে। সিমিলারলি মাইনাস মাইনাসও সিমিলারলি ইউজ করা যায়। ঠিক আছে, মাইনাস মাইনাস আই, আই মাইনাস মাইনাস। ওকে,
অর্থাৎ জি। এই জিনিসটার সংক্ষেপ হচ্ছে মাইনাস মাইনাস, এই জিনিসটার সংক্ষেপ হচ্ছে প্লাস প্লাস। এগুলাকে জি স্যার। প্লাস প্লাসটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, আর মাইনাস মাইনাস এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। জি স্যার। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, এবং এখানে কিছুটা দেখাচ্ছে যে আপনার একটু মানে পার্থক্য দেখাচ্ছে যে আই এর ইনিশিয়াল ভ্যালু যদি 1 হয়, প্রথমে প্রিন্ট হলো আই, সো 1 প্রিন্ট হচ্ছে, তারপরে প্লাস প্লাস আই দেওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হলো আই এর মান আগে বাড়াচ্ছে তারপরে প্রিন্ট করতেছে, তার মানে 1 থেকে 2 হচ্ছে, তারপরে এই প্রিন্ট হলো, তারপরে পরের লাইনে গেল, তখন এখানে আই এর মান সেমই থাকলো যেহেতু আগে বাড়িয়ে ফেলেছে, সো এখানে এসে ওই 2 প্রিন্ট হলো। কিন্তু সিমিলারলি আপনি যদি এইটা দেখেন, আই এর মান প্রথমে 1, তারপরে আই প্লাস প্লাস দেওয়ার ফলে আগে আই এর মানটা ইউজ করলো, আগে যে আই এর মান 1 ছিল সেটা এখানে ইউজ করা হলো, সো 1 প্রিন্ট করতেছে, তারপরে প্লাস প্লাস হয়ে গেল, তো পরের লাইনে যে এটা যেহেতু এক প্লাস প্লাস হয়েছে তো 2 পেল। ঠিক আছে, সো সাইজ অফ আরেকটা ইম্পর্টেন্ট ইউনারি অপারেটর, অনেকে এটা ফাংশন মনে করে, বাট ইট ইজ এ ইউনারি অপারেটর। ওকে, সো এখানে এই বিভিন্ন সাইজ গুলো, ইন্টিজারের সাইজ এখানে 2 প্রিন্ট হয়েছে, আমাদের ইয়েতে অবশ্য 4 প্রিন্ট হয়। ঠিক আছে, এগুলি আপনি প্রিন্ট করে দেখতে পারেন এবং সাইজ। ওকে, আচ্ছা এবার আসেন আমরা রিলেশনাল অপারেটর গুলোতে যাই। অর্থাৎ আপনি কম্পারিজন যখন করবেন, যেই অপারেটর গুলো দিয়ে মেইনলি আমরা কম্পারিজন করি সেগুলোকে আমরা বলি রিলেশনাল অপারেটর। লেস দেন অপারেটর, এটার সম্পর্কে আপনারা সবাই অবগত। লেস দেন অর ইকুয়াল এই ধরনের একটা জিনিস আপনারা অনেক সময় দেখেছেন, সেটা আমাদের সি প্রোগ্রামিং এ এইভাবে লেখা হয়, লেস দেন অর ইকুয়াল। ঠিক আছে, গ্রেটার দেন এরপরে অপারেটরটা আছে গ্রেটার দেন ইকুয়াল, এরকম যে কাজটা দেখেন, ধরেন হেক্স গ্রেটার দেন 5, গ্রেটার দেন অর ইকুয়াল 5 লিখবেন। ঠিক আছে, এটাই আমরা এই অপারেটরটা দিয়ে লিখে থাকি। এছাড়া টু ইকুয়ালিটি অপারেটর আছে, যেটা দিয়ে আসলে কি বলে কম্পেয়ার করা হয় দুইটা ইকুয়াল কিনা। সো এইটা দিয়ে কম্পেয়ার করা হয় হচ্ছে, আমাদের যেহেতু আমরা নরমালি সাধারণত 5 প্লাস 1 ইকুয়াল টু 6 কিনা এইভাবে আমরা হয়তো অনেক সময় চিন্তা করে থাকি, কিন্তু আপনি জানেন যে এই যে ইকুয়াল, একটা ইকুয়াল দিলে যেই অপারেটরটা, এইটা আমরা অলরেডি অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য এই সিম্বলটা বরাদ্দ করে ফেলেছি। ঠিক আছে, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে সেগুলো আমরা শুনেছি বা দেখেছিও। তো এই জন্য আর ওই একটা ইকুয়াল দিয়ে এখানে কাজ হবে না, এখানে ডাবল ইকুয়াল দিয়ে বোঝানো হচ্ছে সে আসলে কম্পেয়ার করে। সো এই রিলেশনাল অপারেটর বলেন বা ইকুয়ালিটি অপারেটর বলেন, এইগুলো আসলে রিটার্ন করে বা এগুলো ইভালুয়েট করার পরে রেজাল্টটা আলটিমেটলি আমরা ট্রু অর ফলস পাই, বা 1 বা 0 পাই। ঠিক আছে, ট্রু ফলস অল্টারনেটিভলি বলা যায় 1 বা 0 এগুলার। সো ইকুয়াল, তার মানে আমি 5 প্লাস 1 ইকুয়াল 6 এটা যদি চেক করি, তাহলে আমি পাচ্ছি ট্রু বা 1, এতটুকু ইভালুয়েট করলে আপনি পাচ্ছেন 1, কারণ এটা ট্রু। আমি যদি এইটা করি, এই নট, এটাকে বলি আমরা নট ইকুয়াল, মানে দুই পাশের এটা সমান না, 5 নট ইকুয়াল টু 4, সো এটা ট্রু, তো এটা 1 রিটার্ন করবে। আমি যদি লিখি 5 নট ইকুয়াল টু 5, তাহলে এটা কি হবে, ফলস হবে। ঠিক আছে, সো এই দুইটা ইকুয়ালিটি অপারেটর আমাদের আছে, আর রিলেশনাল অপারেটর গুলো তো আছেই। স্যার, হ্যাঁ বলেন। ইকুয়ালিটি অপারেটর রিলেশন, এটা কি রিলেশনাল অপারেটরের মধ্যেই পড়ে? ইকুয়ালিটি অপারেটরটা যেমন এখানে ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ রিলেশনাল অপারেটর স্যার, মানে ফলোইং টু ইকুয়াল তাহলে ইকুয়ালিটি অপারেটরস, মধ্যে পড়ে? এটা বেশিরভাগ ল্যাঙ্গুয়েজে আপনার ইকুয়ালিটি অপারেটরের মধ্যেই ধরে, আচ্ছা, রিলেশনাল সরি রিলেশনাল অপারেটরের মধ্যেই ধরে, জি স্যার, বাট সিতে আপনার এই দুটাকে একটু আলাদা করে। আলাদা ধরা হবে। আচ্ছা স্যার, জি স্যার, ঠিক আছে, জি স্যার। আচ্ছা, সো এই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন উদাহরণ কিছু, যে f গ্রেটার দেন 5, এটা f এর ভ্যালুটা আগে দেখতে হবে, f ইজ ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ 5.5,
সো 5.5টা 5 এর চেয়ে বড়, সো ইটস ট্রু। আপনার এখানে আরো কিছু মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 7, ডাব্লিউ এর মানে ক্যারেক্টার সি এর মান দেওয়া আছে ডাব্লিউ। সো এরপরের ইয়েতে যদি আসি আই প্লাস 5, আই প্লাস এফ, আই প্লাস এফ মানে হচ্ছে 7 প্লাস 5, 12.5, তাই তো? 12.5 এখানে আসতেছে ইন্টিজার, এবং আপনি যখন একটা ফ্লোটিং পয়েন্ট যোগ করবেন তখন এটা পুরোটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে যাবে। সো 5.5 প্লাস 7 মানে হচ্ছে 12.7, 12.7টা 12.5 সরি 12.5টা কি 10 এর চেয়ে ছোট কিনা, ঠিক আছে? সো ফলস, এটা ছোট না আসলে, সো ফলস। আর ভ্যালু হচ্ছে যে 0। সি ইকুয়াল 119 কিনা, ডাব্লিউ এর ভ্যালুটা কত, ঠিক আছে? সো আপনি হিসাব করলে দেখতে পারবেন 97 যদি ছোট হাতের এর ভ্যালু হয়ে থাকে, তো এবিসিডি করে করে আপনি যদি ডাব্লিউ তে যান তাহলে দেখতে পারবেন 119 হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু, যার কারণে এই যে দেখেন এটা ট্রু দিয়ে রেখেছে, ঠিক আছে? আমি অবশ্য হিসাব করে দেখি নাই ডাব্লিউ কি আসলে 119 কিনা, ওরা যেহেতু এখানে ট্রু লিখে রেখেছে আমি সেই জন্য বলছি যে হ্যাঁ এটা 119। ওকে, এছাড়া আসলে এটা ট্রু হওয়ার কোনো স্কোপ নাই। এখানে দেখেন সি নট ইকুয়াল টু পি, অর্থাৎ ডাব্লিউ তো ডাব্লিউর যে আজকে ভ্যালুটা হবে সেটা অবশ্যই পি এর সমান না। সো সেটা ট্রু, সো তারা ট্রু দিয়ে রেখেছে। এখানে তারা হিসাব করতেছে যে সি যেটা 119 যেটার ভ্যালু এটা গ্রেটার দেন ইকুয়াল 10 ইনটু এত কিনা। 10 ইনটু বলতে আই এর মান তো আমরা জানি হচ্ছে 7 এবং এফ এর মান হচ্ছে 5.5, তার মানে 12.5। 12.5 কে 10 দিয়ে গুণ করলে 125, তাই তো? 125 এর চেয়ে সি বড় কিনা অর্থাৎ 119 বড় কিনা সেটা ফলস, তাই তো? সো তারা ফলস দিয়ে দিয়েছে। ওকে, এখন আসেন আমরা দুইটা লজিক্যাল অপারেটর আছে আমাদের, এগুলোকে অনেক সময় লজিক্যাল কানেক্টিভসও বলা হয়। এগুলো হচ্ছে একাধিক এক্সপ্রেশনকে আমরা একত্র করার জন্য এই অপারেটরগুলো সাধারণত ইউজ করি। ধরেন যে আমি বললাম যে ওকে আমার বুথ থেকে টাকাও তুলতে হবে, তারপরে আমার বাজারও করতে হবে, ঠিক আছে? সো আমি আমার প্রথমটাও ট্রু হইতে হবে এবং দ্বিতীয়টাও ট্রু হইতে হবে, তাইলেই কেবল আমি হয়তো খাবার দাবার খেতে পারবো, ঠিক আছে? সো আমি হয়তো এই এন্ডটা ইউজ হয় এরকম জায়গায় যে আমার বাম পাশেরটাও ট্রু হইতে হবে এবং ডান পাশেরটাও ট্রু হবে, তাইলেই কেবলমাত্র সে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস। যদি আমি বুথ থেকে টাকা তুলি এবং বাজার থেকে কিছু কিনি তাইলে আমার কি বলে আমি কিছু খেতে পারবো, হ্যাঁ। আর অথবা আরেকটু যদি রিয়েলিস্টিক বলি তাহলে আমার বাজার করতে হবে এবং রান্নাও করতে হবে, ঠিক আছে? সো আমি যদি বাজার না করি তাইলে আসলে খেতে পারবো না, আবার যদি রান্না না করলেও রান্না করা যাবে না। ধরেন যে আপনার এখানে কিছু আগে আপনি পানি জাল দিলেন, পানি রান্না করলেন, ঠিক আছে? তো সেটা আসলে আপনি ওই যে একটা ডেলিশিয়াস বা একটা হেভি মিল যেটাকে আমরা বলি সেটা কিন্তু আপনি পেলেন না। হয়তো পানি গরম পানি খেতে পারলেন, কিন্তু আমরা যদি বলি যে ওকে এই দুইটা কাজ করলে তারপরে আমরা একটা ডেলিশিয়াস মিল বা হেভি মিল আমরা খেতে পারবো, সেক্ষেত্রে একটা ফলস হয়ে গেলেই আমরা আসলে পারছি না। আচ্ছা, আমরা ধরেন যে এই অরটা কখন ইউজ করি, হয় বাম পাশেরটা ট্রু হবে নাইলে ডান পাশেরটা। আমি রান্না করবেন না হলে অর্ডার করে এনে খাবেন বাস। হ্যাঁ, দ্যাটস ফাইন, একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে আপনি হয়তো খেতে চাচ্ছেন, সো আইদার আপনি রান্না করবেন অথবা অর্ডার দিবেন, অর্ডার দিয়ে ফুড ডেলিভারি নিয়ে খাবেন, দুইটার একটা। সো যে কোনো একটা ট্রু হলেই আপনার হেভি মিল আপনি পাচ্ছেন, ঠিক আছে? সো লজিক্যাল এন্ড আমরা জানলাম, লজিক্যাল অর আমরা জানলাম। এটা মানে দেখতে আসলে খুবই মনে হয় ইজি জিনিস, বাট এটার মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো আমরা প্রায় ভুল করি, সেই ব্যাপারগুলো একটু আপনাদেরকে একটু আমি নোট করে দিতে চাই।
জি স্যার, একটু ভালো করে খেয়াল করেন। জি স্যার, যদি এই এন্ড অপারেটরটা, এগুলাকে বলা হয় শর্ট সার্কিট। জি স্যার, এই এন্ড অপারেটরটার বাম পাশে যে জিনিসটা আছে সেই জিনিসটা যদি ফলস হয়ে যায়, তাহলে ডান পাশেরটা কি আর দেখার দরকার আছে? চেক করা দরকার নেই। জি স্যার, দরকার নাই, তাই না? এটা যদি ট্রু হয় কেবলমাত্র তখনই আমরা দেখব যে সেকেন্ড যে কন্ডিশনটা সেটাও ট্রু কিনা। কারণ এটা যদি ফলস হয়ে যায় তাহলে সেকেন্ডটা ট্রু হোক বা ফলস হোক সেটাতে কিছু আসে যায় না, যেহেতু দুইটাই শর্ত পূরণ করতে হবে। তাইলে এটা এমনিতেই বলে দিতে পারি এটা ফলস। সো সে যদি বাম পাশেরটা ফলস হয়ে যায়, সে আর ডান পাশেরটা দেখবেই না, ডান পাশেরটা এক্সিকিউট করবে না। জি স্যার, যেমন স্যার আপনি যদি টাকা না তুলেন তাহলে বাজারও করবেন না, অর্ডারও দিবেন না, বাস শেষ, ওইখানেই শেষ। টাকা হ্যাঁ, তুলতে হবে, তারপর হয় বাজার করবেন, রান্না করবেন, তা না হলে হয়তো বা করবেন, অর্ডার দিবেন। টাকাই যদি না তোলা হয় তাহলে পরেরটাতে যাওয়ার দরকারই নেই। হ্যাঁ, যদিও আমাদের জিনিসটা আমরা একটু ডিপেন্ডেন্ট রেখেছি, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, কিন্তু অনেক সময় দুইটা কাজ হয়তো ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে, কিন্তু তখনও আমাদের এইটা যদি ফুলফিল না করে তাইলে এটা কিন্তু এক্সিকিউট হবে না। এটা যদি ফলস হয় তাহলে এটা ওটা এক্সিকিউট হবে না। জি স্যার, উল্টা ভাবে বলা যায় জি স্যার, যে এই অর এর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই পাশেরটা ট্রু হয়ে গেলে আর পরেরটা দেখার দরকার নেই। এটা দেখার কোনো প্রয়োজন নাই, কারণ যে কোনো একটা ট্রু হলেই তো আপনি এটা মানে ট্রু বলে দিবেন, জি স্যার, রেজাল্টটা ট্রু হবে। এটা ফলস হলে তখন আপনি এটা এক্সিকিউট পরেরটা করতে যাবেন যে ওকে এটা কি মানে ইভালুয়েট করে দেখবেন যে এটা কি ট্রু না ফলস, সেটার উপরে ডিপেন্ড করবে। যদি এটা ট্রু হয়ে যায় তার মানে এটা অলরেডি ট্রু হয়ে গেছে, এই পাশে কি আছে না আছে সে আসলে দেখবেও না। জি স্যার, তো এইটার উপরে ভিত্তি করেই দেখা যায় যে অনেক ধরনের কি বলে খেলাধুলা করা যায়। জি স্যার, ওকে, এখানে ওই আই, এফ এবং ডাব্লিউ এর ভ্যালু গুলো আগের মতোই রেখেছে। তো এখানে সে বলতেছে যে আই এর ভ্যালুটা কি 6 এর চেয়ে বেশি। এখানে আমরা দেখতেছি ট্রু, আই এর ভ্যালু যেহেতু 7 সেটা 6 এর চেয়ে বেশি বা সমান। এবং কি হতে হবে, সি ডাব্লিউ হতে হবে। হ্যাঁ, সি এর মান ডাব্লিউ আছে, সো এটা পুরাটাই ট্রু রিটার্ন করলো। এর পরের লাইনে আসেন 6 এর চেয়ে বেশি এবং এটা কি 19 কিনা, 119 কিনা। এটা দুই পাশেরটাই ট্রু, কিন্তু আসলে একটা ট্রু হলেই হয়ে যেত, ঠিক আছে, সেটাও ট্রু। আচ্ছা, তারপরে আপনার এই 11 এর চেয়ে এফ ছোট কিনা, অর্থাৎ 5.5 ছোট, হ্যাঁ এটা ট্রু। এবং এটা 100 এর চেয়ে বড় কিনা আইটা, কিন্তু এটা কিন্তু ফলস, ফলস। ঠিক আছে। সো এই যে ফলসটা হলো, এটা হচ্ছে আই গ্রেটার দেন 100, এই লজিকটার কারণে এটা ফলস হয়ে পুরোটা ফলস হয়ে গেল। ওকে, সি নট ইকুয়াল টু পি, এটা কিন্তু ট্রু, সো এখান থেকেই বলা যায় যে এটা ট্রু হয়ে গেছে। আর এই পাশের এটা কিন্তু ইভালুয়েট করবে না, এটা এটা যদিও মানে ফলস, কিন্তু এটা আসলে সেই ইভালুয়েটই করতে যাবে না। 7.7 আর 5.5 মানে 12.5 10 এর চেয়ে ছোট, কিন্তু এটা ইভালুয়েট করা তার কোনো প্রয়োজন নাই। এইভাবে করে আসলে এক্সিকিউশন গুলো হবে। শর্ট সার্কিট স্যার এটা। হ্যাঁ, শর্ট সার্কিট। ওকে, এই যে একটা নট অপারেটর আছে, এইটা কি করে, ট্রু কে ফলস করে দেয়, ফলস কে ট্রু করে দেয়। এই যে দেখেন f গ্রেটার দেন 5 এটা ট্রু আছে, f গ্রেটার দেন 5 এটার আগে যদি এই নট অপারেটরটা ইউজ করেন, নেগেশন বলে থাকি আমরা অনেক সময়, লজিক্যাল নেগেশন অপারেটর, ঠিক আছে। সো এই নেগেশন অপারেটরটা বসালে সে ট্রু কে ফলস করে, ফলস কে ট্রু করে, 0 কে 1 করে, 1 কে 0 করে, ঠিক আছে। সিমিলারলি এখানে আরো পরের কয়েকটা দেখিয়েছে যে এগুলো নেগেট করা যাচ্ছে। আচ্ছা, এরপরে তো আপনার এটার অ্যাসাইনমেন্ট অপারেটরের কথা তো আমরা আগেই বলেছি। অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম পাশে কেবলমাত্র একটাই আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল যাই থাকে একটা থাকবে, আর ডান পাশে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু এটার একটাই ভ্যালু থাকে, একটা এক্সপ্রেশনের একটা ভ্যালু যেরকম থাকে, সো সেই ভ্যালুটা এই আইডেন্টিফায়ারের মধ্যে সে স্টোর করে রাখবে। এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিয়ে এই কাজটুকু করা হয়, ঠিক আছে। এই যে এখানে আবার বলেছে তারা অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল এবং ইকুয়ালিটি অপারেটর, ইকুয়াল ইকুয়াল ডিস্টিংক্টলি ডিফারেন্ট, তারা দুই জিনিস মিন করে। ওকে, তাদেরকে আসলে এক ধরার কোনো ওয়ে নাই,
এই যে এগুলাকে ইন্টিজারে কনভার্ট করেছে, কোনটা ইন্টিজারে কনভার্ট করলে কি হবে না হবে সেই জিনিসগুলো, যে 3.3 এটা 3.9 হলেও সেটা 3 ট্রাঙ্কেট করতেছে, যেহেতু -3.9ও কিন্তু 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু দেখেন সবসময় যে কমে যাচ্ছে ট্রাঙ্কেট করলে সেটা না, মাঝে মাঝে বেড়েও যাচ্ছে। 3.9 বড় না -3 বড়? -3.9 বড় না -3 বড়? শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার। বলেন দেখি। -3 বড়। -3 বড়। ঠিক আছে, আমরা আগে দেখতেছিলাম যে শুধু কিন্তু এটা কমে যাচ্ছিল ট্রাঙ্কেট করলে, এখন দেখলাম যে এটা -3.9 থেকে যদি ট্রাঙ্কেট করা হয় তাহলে এটা -3 হয়ে যাচ্ছে, যেটা আসলে -3.9 এর চেয়ে বড়। ঠিক আছে, সেখানে আরো কিছু অপারেশন করে দেখিয়েছে তারা। i = j যদি হয় ভ্যালু, সেটা 5 হচ্ছে, j এর ভ্যালু যদি 5 অ্যাসাইন করা থাকে, বোথ ভেরিয়েবল j এর ভ্যালু 5, সো সেটা i তে নিল। j/2 মানে হচ্ছে 5/2, তখন রেজাল্ট হচ্ছে 2। এখানে যদি বলি আমরা, তাইলে অবশ্যই আমরা দেখেছি প্রেসিডেন্স গ্রুপে হ্যাঁ লেফট সেন্সিটিভিটি ইনটু এবং ডিভিশনের প্রেসিডেন্স একই, সো এখানে আমাদের লেফট অ্যাসোসিয়েটিভিটি আগে গুণের কাজ হবে, তাই তো? 5 দুগুণা 10 ডিভাইডেড বাই 2, তার মানে 5। যদি আগে ভাগের কাজ হতো তাহলে কি হতো? এটা 4 হয়ে যেত, 4 দুগুণা 8 হতো রেজাল্ট কিন্তু তখন। ঠিক আছে, এই যে আপনি পরের লাইনে দেখতে পাচ্ছেন। জি, হ্যাঁ আবার ওই প্যারেনথেসিসের ভিতরে কাজটু আগে হবে। হ্যাঁ, আগে হবে প্যারেনথেসিস এর এটা আগে। সো এই এক্স তারপরে 0 এগুলো তো মানে আস্কি ক্যারেক্টার, আস্কি ভ্যালুতে কনভার্ট হচ্ছে, সেই জিনিসগুলো এখানে কিছুটা দেখিয়েছে। আচ্ছা, এগুলি অ্যাসাইনমেন্ট অপারেশনের কথা। এই প্লাস ইকুয়াল বা মাইনাস ইকুয়াল এগুলোর কথা তো আমরা আগে বলেছি কতদিন। এগুলাকে অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর, 5টা অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর বলে এগুলাকে। প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মড ইকুয়াল। এগুলো এমন যে প্লাস ইকুয়াল মানে হচ্ছে এইটার সাথে এইটা প্লাস, মানে এটার সাথে এই সেকেন্ড এক্সপ্রেশন যেটা আছে এটাকে যোগ করে তারপরে প্রথমটার মধ্যে রেখে দেওয়া, বা বিয়োগ করে রেখে দেওয়া, গুণ করে রেখে দেওয়া, সেটাকে বলা হচ্ছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, মড ইকুয়াল আছে। সো এই টেবিলটা তো আমরা উপরেও কিছুটা দেখেছি, এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরটা যুক্ত করেছে জাস্ট। এগুলি আপনারা পারবেন। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যত কিছু দেখেছি উপরে, কোন ডিসিশন মেকিং করতে পারে। প্রোগ্রামিং এর একটা মূল কাজ হচ্ছে ডিসিশন মেকিং করা, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কাকে বলবো, সেখানে একটা ব্যাপার আমাদেরকে বলতে হয়েছিল, সেটা হচ্ছে যদি ব্রাঞ্চিং এবং লুপিং এই দুইটা জিনিস থাকে অন্তত, তাইলে আমরা সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। HTML CSS এগুলো ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কিন্তু এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, কারণ কি? কারণ ওখানে ব্রাঞ্চিং বা লুপিং বা সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো কাজ HTML CSS দিয়ে করা যায় না। ঠিক আছে, ব্রাঞ্চিং এবং লুপিং কি, এই কনসেপ্টটা আগে আপনাদেরকে একটু বলে নেই। ওকে, সো আমার হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার। 1 2 3 4 5 6 7, ধরেন এরকম 7টা লাইন আছে আমার, যেটাতে প্রোগ্রাম আমি লিখে রেখেছি। এখন ব্রাঞ্চিং কি জিনিস? ব্রাঞ্চিং ধরেন যে আপনি 1 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইন পর্যন্ত রান করলেন, তারপরে 5 6 স্কিপ করে 6 নাম্বার 7 নাম্বার লাইনে চলে গেলেন। সো এখানে আপনি একটা ব্রাঞ্চ তৈরি করে দিলেন, যে এখানে হয়তো কোনো একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনের উপরে বেস করে এটা জাম্প করে 6 7 এভাবে চলে যেতে পারে, আবার অন্য দিক দিয়ে হয়তো 1 2 3 4 5 6 7 এইভাবে এক্সিকিউট হতে পারে। ঠিক আছে, তাহলে দুইটা পাথ তৈরি হলো। দুইটা পাথ কি কি? একটা হচ্ছে 1 2 3 এতটুকু, তারপরে একদিকে হচ্ছে 6 7, আর একদিকে হচ্ছে 4 5 6 7।
ঠিক আছে, এরকম হয়তো আরো অন্য জায়গায় আরো কন্ডিশনের উপর ভিত্তি করে এরকম জাম্পিং থাকতে পারে। সেই যে একটা ব্রাঞ্চ তৈরি হলো, আমার এক্সিকিউশন অর্ডারের মধ্যে একটা ব্রাঞ্চ তৈরি হলো, ঠিক আছে, আপনি কিছু লাইনকে বাদ দিতে পারতেছেন, জি স্যার। সেই সেই যে কাজটা, এইটাকে আমরা বলতেছি ব্রাঞ্চিং। ঠিক আছে, আচ্ছা, এখন লুপিং কি জিনিস? লুপিং হচ্ছে আপনি কিছু কাজকে কোন একটা কন্ডিশনের উপরে বেস করে কিছু কাজকে বারবার করাতে চাচ্ছেন। যেমন ধরেন, যদি একটু বলি, আপনি 1 থেকে 3 নাম্বার লাইন পর্যন্ত আসলেন, তারপরে কোন একটা কন্ডিশনের উপরে ভিত্তি করে 4, 5 এই লাইন দুইটা এক্সিকিউট হয় এবং আবার সে এখানে চলে যায়। ঠিক আছে, 3, তারপর আবার এখানে কন্ডিশনের উপর ভিত্তি করে 4, 5 এখানে ধরেন যে কিছুক্ষণ ঘোরার পরে যখন এই কন্ডিশনটা ফলস হয় তখন জাম্প করে সে হয়তো 6 নাম্বার 7 নাম্বার লাইনে চলে আসে। তো এই যে লুপিং এর মাধ্যমে আপনার কি হলো, কোন একটা কোড সেগমেন্টকে আপনি বারবার রান করাতে পারলেন। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে লুপিং। জি স্যার। ঠিক আছে, লুপিং ও কাইন্ড অফ ব্রাঞ্চিং, বাট এখানে ওই একই জিনিসকে আপনার কি বলে বারবার রান করানো যাচ্ছে, অর্থাৎ 1, 2, 3 নাম্বার, তারপরে ধরেন যে হতে পারে 4, 5 এক্সিকিউট হবে না, 6, 7 চলে গেল, আবার হতে পারে 4, 5, 6, 7 একবার এক্সিকিউট হলো, তারপরে 4, 5, তারপরে আবার 4, 5, তারপরে 6, 7। ঠিক আছে, আবার হতে পারে 4, 5, 4, 5, 4, 5, 6, 7 এরকম করে কিন্তু আপনার আরো অনেক ধরনের ব্রাঞ্চ তৈরি হতে পারে। এটা আপনার এর উপরে নির্ভর করবে যে কতগুলো ব্রাঞ্চ এরকম থাকতে পারে। সো আপনি দেখতে পাচ্ছেন প্রথমবারে এটা 0 বার এক্সিকিউট হয়েছে, দ্বিতীয়তে 1 বার, তারপরে এটা 2 বার, তারপরেরটার মধ্যে এরকম 3 বার, 4 বার, 5 বার, এরকম করে বিভিন্ন আপনি যে ব্রাঞ্চ তৈরি করতে, অর্থাৎ একটা অল্টারনেশন আপনি তৈরি করতে পারতেছেন। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি সেগুলোর মধ্যে আমরা যা লিখবো মেইন ফাংশনে, প্রতিটা লাইনে এক্সিকিউট হবে, কোন লাইন এক্সিকিউট হবে না সেটা করতে হলে আপনাকে ওই কমেন্টের মধ্যে রাখতে হবে, এছাড়া কোন লাইন এক্সিকিউট হবে না সেটার কিন্তু কোনো ওয়ে আমরা দেখি নাই। সো সেইটার জন্য আমাদের মূল যে চ্যাপ্টার সেটা হলো তারপরে 6 নাম্বার যে চ্যাপ্টার আছে কন্ট্রোল স্টেটমেন্ট, সেই চ্যাপ্টার। ঠিক আছে, কিন্তু আমরা এক্সপ্রেশনের মধ্যে মানে কি বলে আপনার এক্সপ্রেশন ওইটা আলাদা কন্ট্রোল স্টেটমেন্ট, এছাড়া আমরা এক্সপ্রেশনের মধ্যেই এই জিনিসটা করতে পারি, মানে শুধু ব্রাঞ্চিংটা করতে পারি, লুপিং করতে পারি না। সেটা করার একটা ওয়ে হচ্ছে কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটরটা আমরা একটু ভালো করে দেখব। একই সাথে বলে নেই, আমরা ইউনারি অপারেটর দেখেছি, বাইনারি অপারেটর দেখেছি, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর মানে হচ্ছে এটার মধ্যে অপারেন্ট কয়টা থাকবে? 3টা থাকবে, রাইট। সো এই যে 3টা অপারেন্ট থাকবে সেই রকম একটাই অপারেটর আমরা সাধারণত সি তে পড়ে থাকি, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। ওকে, সো এখন আমরা দেখি আসলে কন্ডিশনাল অপারেটরটা কি বা কিভাবে কাজ করে। সো কন্ডিশনাল অপারেটরটা আমি যদি একটু এখানে আগে একটু দেখিয়ে যাই, তারপরে আমরা ওখানে গিয়ে আবার কাজ করব, সমস্যা নাই। একটা অপারেটর থাকবে, তারপরে একটা হোয়াট চিহ্ন থাকবে, যেটাকে আমরা বলি কোশ্চেন মার্ক, কোশ্চেন সাইন, তারপরে আরেকটা অপারেন্ট থাকবে, তারপরে আপনার এরকম একটা কোলন থাকবে, তারপরে আবার আরেকটা অপারেন্ট থাকবে। ঠিক আছে, এটা হলো এটার সিনট্যাক্স। সো এটা যদি অপারেন্ট 1 হয়, এটা অপারেন্ট 2, এটা অপারেন্ট 3। আচ্ছা, থাকলো 3টা অপারেন্ট থাকলো, কিন্তু আসলে কাজটা কি করবে সেটা আমাদের জানা দরকার। প্রথমে সে যেটা করবে সেটা হলো
অপারেন্ড 1টার মধ্যে চলে আসবে। এটা সাধারণত থাকে একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, ট্রু হলে সে এইটা এক্সিকিউট করবে যদি এটা ট্রু হয়। আর এটা যদি ফলস হয় তাহলে সে এই আপনি যে এই ইস টু সাইনটা দিয়েছেন বা কোলন সাইনটা দিয়েছেন সেটার পরের অংশ এক্সিকিউট করবে। বুঝতে পারছেন কিনা? প্রথমে এই কন্ডিশনটা দেখবে, দেখার পর যদি দেখে যে ওকে ইট ইজ ট্রু, ট্রু হলে পরে সে এই যে আপনার হোয়াট সাইন দিয়েছেন এবং এই যে কোলন সাইন দিয়েছেন এর মাঝখানে যে জিনিসটা আছে সেই এক্সপ্রেশনটাকে সে এক্সিকিউট করবে। আর যদি দেখে নো এটা ফলস, তাহলে সে এই ইস্টুর পর থেকে এখানে শেষ পর্যন্ত আমরা সাধারণত একটা সেমিকোলন দেই, বা সেমিকোলনটা এই ইয়ের অংশ না, এটার অংশ না। তো আপনি যদি এখানে চান সেমিকোলন দিতে পারেন, অথবা এটা কোনো একটা জায়গায় যদি এক্সপ্রেশন হিসেবে ইউজ করতে চান সেটা করতে পারেন আপনি। সো এটা বুঝতে পারলেন কিনা? জি স্যার। ওকে, এখন আসেন তাহলে আমরা একটু আমাদের প্রোগ্রামে এটা একটু ইউজ করে দেখাই, তাহলে আপনার কাছে আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, তো কন্ডিশনাল অপারেটর যদি না বুঝে থাকেন তাও এখনো কোশ্চেন করার কিন্তু সুযোগ আছে, করতে পারেন। কন্ডিশনাল অপারেটর, ওকে। সো এটা একটু প্র্যাকটিস করতে হবে। এইটা আমি বারবার লিখতেছি কারণ যাতে আপনারা একটু প্র্যাকটিস করে এটার সাথে অভ্যস্ত হন। প্রোগ্রামে সি প্রোগ্রামিং করতে হলে এই জিনিসগুলো ফটাফট লিখে ফেলতে হবে আগে। আচ্ছা, সো আপনারা ম্যাথমেটিক্যালি এই সাইনটার সাথে পরিচিত কিনা? ধরেন মডুলাস, এরকম এরকম একটা সাইন আছে, অ্যাবসোলুট বুঝাই আমরা এটা দিয়ে। আপনারা কি এই সাইনটার সাথে পরিচিত? অর্থাৎ ধরেন -5, এটাকে যদি আমরা অ্যাবসোলুট করি তাহলে কত হবে? শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি স্যার। এটার সাথে আপনারা পরিচিত না? জি না স্যার। এগুলো তো বাচ্চা ক্লাসে থাকার কথা। অর্থাৎ মডুলাস বা এটাকে আমরা বলি অ্যাবসোলুট, যেহেতু মডুলাস আসলে আমরা অন্য আরেকটা জিনিস বোঝাই। তো এরকম যদি থাকে সেটাকে আমরা বলি যে এটার রেজাল্টটা সবসময় পজিটিভ হবে। এটা যদি নেগেটিভ থাকে, মানে এই এক্সটা যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে সে পজিটিভ করে ফেলবে, অর্থাৎ আবার নেগেটিভ করে দিয়ে এটাকে পজিটিভ করবে। অর্থাৎ -5 এটাকে যদি আপনি মডুলাস করেন তাহলে 5 হচ্ছে। নরমাল জাস্ট +5 এটাকে মডুলাস করলেও 5 হচ্ছে। ঠিক আছে, 6.3 এটাকে মডুলাস করলে 6.3 থাকতেছে। -7.9 এটাকে মডুলাস করলে 7.9 থাকতেছে। ঠিক আছে, সো এখানে বুঝতেই পারতেছেন। স্যার কখনো মাইনাস আসবে না স্যার, প্লাস হ্যাঁ হ্যাঁ, আমাদের মডুলাস করলে কখনোই আসলে মাইনাস আসতেছে না, এটার পজিটিভটা নিয়ে আসতেছে। এখন স্যার হ্যাঁ হ্যাঁ বলেন, কিছু বলতে মাইনাস চাচ্ছেন? হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? কখনো মাইনাস আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। সো এইটার একটা ওয়ে আমরা যদি বলি কিভাবে আমরা জিনিসটা করব, আমাদেরকে দেখতে হবে ওকে এই যে একটা এক্স আপনি যখন পেলেন, আপনি পাওয়ার পরে দেখবেন যে এটা কি 0-র চেয়ে বড় কিনা। যদি এটা 0-র চেয়ে বড় হয় ওকে ফাইন, দেন আমাদের এক্সই হচ্ছে রেজাল্ট। আর যদি এটা 0-র চেয়ে ছোট হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? তখন আমরা এটাকে -x করে দিব, আচ্ছা। তাই না? কারণ -5 আছে, এটার আগে যদি আপনি মাইনাস দেন আর একটা, তাহলে কি হবে? আচ্ছা। মাইনাসে মাইনাসে +5, আচ্ছা। ঠিক আছে, 5 হয়ে যাবে। তার মানে এই কন্ডিশনটা হলে আমরা x প্রিন্ট করব, আর এটা যদি ফলস হয় তখন আমরা মাইনাস। এটাকে মাইনাস করে দেব। আচ্ছা। সো আসেন সেটা আমরা একটু প্রোগ্রামের মধ্যে করার চেষ্টা করি। সো ইন্ট x, x এর ভ্যালু ধরেন আমরা -6 ধরে রাখলাম, ইন্টিজার দিয়েই করি।
সো প্রিন্ট আমরা যদি অ্যাবসলিউট এক্স প্রিন্ট করি এভাবে, সো আমরা যদি নরমাল এক্স প্রিন্ট করি এভাবে তাহলে তো হচ্ছে না, এটা আপনারা বুঝতেই পারতেছেন, যেটা অবশ্যই আসলে এটার অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট করতেছে না। তো আমাদেরকে এখন ডিসিশনটা কি নিতে হবে, আমাদেরকে ধরেন এইখানে আমরা এই এক্স এর বদলে একটা টার্নারি অপারেটর ইউজ করব। এক্স আমরা হোয়াট চিহ্ন দিলাম, অর্থাৎ সরি এক্স গ্রেটার দেন 0 কিনা আমরা হোয়াট চিহ্ন দিয়ে বুঝালাম যে এই যে কন্ডিশনটা এটা ট্রু কিনা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা কি জাস্ট এক্স দিয়ে দিব, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে ওই যে কোলন দেওয়ার পরে কি দিব, মাইনাস এক্স, রাইট। তার মানে হচ্ছে এখানে যদি আপনি -6 দেন তাহলে এটা প্রিন্ট হচ্ছে, প্রথমে এখানে আসতেছে, এসে দেখতেছে যে -6 মানে এটা ফলস হচ্ছে, তার মানে এখানে না এসে সে স্টোর পরের অংশ যে এইটাতে চলে যাচ্ছে, তার মানে -6 মানে হচ্ছে মাইনাস মাইনাসে +6 হয়ে যাচ্ছে। তো আমরা এটা যদি রান করি এখন দেখেন সুন্দরভাবে এটা x = 6 প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আমরা একটু আরেকটা জিনিস এখানে শিখে নেই, ইউজারের কাছ থেকে ধরেন আমরা ইনপুট নিব, এটা এখান থেকে না নিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। সো প্রিন্টএফ আমরা যেরকম ফাংশনটা দেখেছি এরকম আমরা একটা ফাংশন ইউজ করি স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই। সো কি ইনপুট নিব সেজন্য ওইরকম পার্সেন্ট কিছু একটা দিতে হয়। সো আমরা একটা ইন্টিজার ইনপুট নিব, %d দিলাম, তারপরে এই কমা দিয়ে এই যে আমরা ভেরিয়েবলটা দিয়েছিলাম এখানে যেরকম ভেরিয়েবল দিতাম সেরকম এখানেও ভেরিয়েবল দিব, কিন্তু এটার আগে একটা জিনিস দিতে হয়, সেটা হলো অ্যাড্রেস অপারেটর বলে এটাকে, %, সিম্বলটা হচ্ছে %, ঠিক আছে, এই %টা আগে দিতে হয়। সো স্ক্যানএফ এ যখনই এটা ইউজ করবেন এই %টা আগে দিয়ে তারপরে ওই ভেরিয়েবলটার নামটা লিখতে হয়। এটা কেন করতে হয়, এটা যখন আমরা ফাংশন পয়েন্টার এগুলো পড়বো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। আপাতত জেনে রাখেন স্ক্যানএফ এর মধ্যে কোনো কিছু নিতে হলে ভেরিয়েবলটার আগে একটা অ্যাড্রেস অপারেটর বা %, ইউজ করতে হয়। ওকে, আমরা এটা রান করি। রান করলে আমাকে প্রথমেই একটা কি চাচ্ছে, আমার কাছে একটা নাম্বার চাচ্ছে। আপনি যদি চান যে ওকে বলবেন যে আগে কোনো একটা মেসেজ দিতে ইউজারকে, যে ধরেন যে আগে একটা প্রিন্ট করলো, প্রিন্টএফ এন্টার এ নাম্বার, ঠিক আছে, এটা ইউজারকে আপনি আগে থেকে দেখাতে চান। আপনি এটা একটা প্রিন্ট করলেন এন্টার এ নাম্বার, তাহলে ইউজারকে আগে দেখাবে যে ওকে এই যে আমাকে দেখাচ্ছে এন্টার এ নাম্বার। তারপর আমি ধরেন দিলাম -96532 একটা কিছু দিলাম, এন্টার করলাম, দেখেন সেটা পজিটিভ করে আমাকে দিচ্ছে, ঠিক আছে। ওকে, আমি যদি আবার রান করি, আমি নরমাল পজিটিভ একটা নাম্বার দিলাম, ঠিক আছে, সে আমাকে দিচ্ছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, মাইনাস এই যে আমি নাম্বারটা দিলাম, এখন কি সে দেখাবে বলেন তো? এখন স্যার -x দেখাবে, মাইনাস কত? -x বলতে আপনি যে নাম্বারটা প্রিন্ট হবে সেটা কি? +x হবে, মানে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। যে নাম্বারটা প্রিন্ট হবে সেই নাম্বারটা বলেন দেখি। 98498591651661 এটা প্রিন্ট হবে? না স্যার, আমার উপরে যে x আছে x টাকে আমার মনে হয় করে ফেলবে। x আছে তো আমার -6 আছে x এর ভ্যালু। সেটা করার কি কোনো কারণ আছে? আমি তাহলে আপনাকে জিনিসটা বোঝাতে পারিনি। ধরেন যে আমি এখানে -9865 দিলাম, এই 6 এর সাথে তো এটার আর কোনো সম্পর্ক থাকলো না, কারণ আগে 6 ছিল, এটাকে সে এখানে যখনই এই ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিল এই ভ্যালুটাকে রিপ্লেস করে ফেললো, -6 এর আর কোনো অস্তিত্ব এখানে নাই, তারপরে ক্যালকুলেশন করলো, তো -9865 দেওয়ার পরে সে 9865 কিন্তু আমাকে আউটপুটে দিচ্ছে। প্লাস করে ফেলছে x টাকে। গুড। সো আমি এখন আপনাকে বলেছি যে এই যে নাম্বারটা আমি লিখলাম এটা দিয়ে এন্টার দিলে পরে কি
কি সে আমাকে 9849859165166615 দিবে কিনা? হ্যাঁ, কি মনে হয়? দিবে না? দিবে না, কেন দিবে না? ওরকম তো মডুলাস ইয়ে নাই স্যার, যেভাবে এক্স এর মান ছিল এটা তো প্রয়োগ করা হয়নি। এর সবচেয়ে হাইয়েস্ট যত ইয়ে আছে, রেঞ্জ আছে, সেইটুকু মনে হয় দিবে। মানে রেঞ্জ, কারণ এত বড় রেঞ্জ তো ইন্টিজার আচ্ছা, এর আগে কে যেন মানে কারণটা কে বলতেছিলেন? আচ্ছা, সো এর আগে তো আমরা দেখলাম যে এক্স এর যে মান মানে -9 কত একটা দিয়েছিলাম 4 ডিজিটের, সেটার জন্য তো ঠিকঠাক আউটপুটই দিয়েছিল, তাই না? জি স্যার। তো এটার জন্য দিবে না কেন? কারণ আমার মনে হয় স্যার যে ইন্টিজারের যে হাইয়েস্ট রেঞ্জ আছে সেটুকু পর্যন্ত দিতে পারবে, কারণ আমি তো ইন্টিজার দিয়ে এটাকে করার চেষ্টা করছি, সেই ভ্যালুটা পর্যন্ত আমার মনে হয় দেবে। বাকিরা কি বুঝতেছেন? ইন্টিজারের হাইয়েস্ট ভ্যালু লেভেল এটা নিশ্চিতভাবে পার হয়ে যাওয়ার কথা। 1 2 3 বিশাল 4 পার হয়ে 5 অনেক 6 আগে পার হয়ে 7 গেছে 8 9 10 বিশাল। 10টা ডিজিটের উপরে চলে গেছে, না, ঠিক আছে? জি সো স্যার। ডেফিনেটলি এটা একটা ভুলভাল রেজাল্ট দিতে পারে, সেটাতে আসলে কম্পাইলারের কোনো দায়বদ্ধতা নাই, কারণ আপনি আমি লিমিট ইন্টিজারটা ক্রস করেছেন, ক্রস করে ফেলছি। জি স্যার। ঠিক আছে? সো দেখেন সে একটা নাম্বার দিচ্ছে, কিন্তু কি নাম্বার এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, জি স্যার। ঠিক আছে? উলটপালট। হুম। জি স্যার। সো এইটা মনে রাখতে হবে। সো আমরা ওই নাম্বারটা যে সিলেক্ট করেছিলাম সেটা যদি করতে চাই, তাহলে এখানে আরেকটা কাজ করতে পারি, লং লং নিয়ে নিতে পারি, জি স্যার। ঠিক আছে? আরেকটা মজার জিনিস বলে দেই, এই যে যখন আমরা এই ধরনের মডিফায়ার ইউজ করি, ধরেন লং লং বা লং লং আনসাইন, তখন আমরা এই ইনটাকে চাইলে অমিট করতে পারি, জি স্যার। ঠিক আছে? কারণ হচ্ছে লং লং বা ওই আনসাইন্ড এগুলো ইউজ হয় হচ্ছে ইন্টিজারের জন্য, তাই কম্পাইলার এটাকে বাদ দিলে কিছু মনে করে না, সে বলে যে ওকে ঠিক আছে। আর এই লং লং এর জন্য স্পেসিফায়ার তখন আর ডি থাকে না, তখন এলএলডি ইউজ করতে হয়, লং লং, ঠিক আছে? জি স্যার। তো আসেন আমরা দিয়ে দেখি, এই যে আমাদের নাম্বারটা দিলাম, এই নাম্বারটা আচ্ছা এখনো কাজ করতেছে না ঠিক মতো। হ্যাঁ, জি স্যার, এটা তাও তো কেন কাজ করলো না বলেন তো? বুঝতে পারছি না স্যার। বলতে পারলে বুঝতে পারবো যে হ্যাঁ বুঝেছেন। ওকে, আমরা যে কাজটা করিনি, সমস্যা যেখানে করেছি সেটা হচ্ছে 7 নাম্বার লাইনে। 7 নাম্বার লাইনে আমরা রেখেছি। জি স্যার। স্পেসিফায়ারটা চেঞ্জ এলএলটি করে করতে দিই। হবে। জি স্যার, এখানে এলএলটি করে দিতে হবে। ঠিক আছে, এবার আসেন দেখি। ওকে, জি স্যার। ফাইন, রাইট? জি স্যার। তো আমরা যখন আবার লং লং এর লিমিটটা ক্রস করব, তখন এটাও এটাও ঠিকঠাক আউটপুট দিবে না। জি স্যার। তখন আসলে আপনাকে কি বলে, স্ট্রিং ম্যানিপুলেশন বলে আর কি। ওই স্ট্রিং ম্যানিপুলেশন, স্ট্রিং ইনপুট নিয়ে তারপরে নিজে নিজে করে তারপরে কাজটা করতে হবে, আউটপুটটা দিতে হবে, সেটা একটু জি স্যার। মানে একটু কঠিন প্রোগ্রাম আর কি। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তো যদি বুঝতে পেরে থাকেন, তাহলে আমরা যদি একটা নাম্বার দিই, এভাবে ধরেন এন্টারের নাম্বার দিলেন, দেওয়ার পরে আপনাকে বললাম যে এই নাম্বারটা অড নাকি ইভেন, এইটা আপনি প্রিন্ট করবেন, সেটা কি করতে পারবেন? কন্ডিশনটা সেট করে দিতে হবে, যদি x/2 = যদি 0 হয়। ওকে, আছেন আমরা অড ইভেন এর প্রোগ্রামটা করি। odd even with conditional operator. Okay. So এখানে আমরা আমাদের আমাদের ওই প্রোগ্রামটাই নিয়ে আসলাম, এটাকে আমরা কনভার্ট করতে চাই অড ইভেন কিনা। নাম্বারটা কি অড? অড হইলে প্রিন্ট করব অড, আর ইভেন হইলে প্রিন্ট করব ইভেন, সেটা আমরা করতে চাই, ঠিক আছে? ধরেন এখানে আমরা প্রিন্ট করব x is, এই জায়গাটায় আমরা প্রিন্ট করব অড হইলে অড আর ইভেন হইলে ইভেন। সো এখানে কি করতে হবে,
সেটা বলতে পারবেন কিনা। ওকে, আমরা আসলে প্রিন্ট করতে চাচ্ছি, নিচে একটু কমেন্ট রাখি। If x is odd, we want to print odd. ঠিক আছে, if x is even, we want to print even. ওকে, সো সেটা আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে আমরা স্ট্রিং Variable প্রিন্ট লিখতে করতে হবে। চাচ্ছি, একটা স্ট্রিং প্রিন্ট স্ট্রিং করতে ভেরিয়েবল চাচ্ছি। রাখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং ভেরিয়েবল রেখে তারপর এটাকে করব যে যদি 2 x বাই মানে আমি যে সংখ্যাটা নিচ্ছি তা সেই সংখ্যাটা বাই 2 যদি 0 হয় তাহলে সে আমাকে even x দেখাবে, বাই 2 equal ইকুয়াল to 0 0 হয়, যদি হয়, তাহলে আমাকে দিবে হচ্ছে ইভেন, আর এলস দিবে হচ্ছে সে ওকে, এটা যদি 0 হয় তাহলে সে আমাকে ইভেন, ইভেন আর না হয় অড। আপনি বলতেছেন অড। ওকে, এখানে একটা সোজা কথা, এই টার্নারি অপারেটরটা আমাকে একটা স্ট্রিং দিচ্ছে, ঠিক আছে, এবং স্ট্রিংটা আমি এটা দিয়ে প্রিন্ট করতেছি। স্ট্রিং প্রিন্ট করার জন্য %s। ওকে, সো আমি এটা রান করে দেখি কি হয়। আমাকে একটা নাম্বার দিতে বলতেছে, ধরেন আমি একটা নাম্বার দিলাম 51 সামথিং, একটা নাম্বার যদি দেই, দাঁড়ান, ওকে, এটা একটা নাম্বার দিলাম, দিলে একটা পালসার আপনি অড প্রিন্ট করবেন, তাই তো? ওকে, সো দেখি এটা ইভেন প্রিন্ট করে কিনা। এটা কিন্তু বলতেছে অড, তাহলে সমস্যাটা কোথায় হলো বলেন? এটা কি 2 বাই ইয়েতে মিলাতে পারছে না স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, x বাই 2 দিয়ে আমরা আসলে কি বের এক্স তো করতেছি? উপরে রেখেছি স্যার, এটা কি এক্স এর ভ্যালুটাকে মেন করছে নাকি এক্স যে আমি একটা মাইনাস সংখ্যা রেখেছি এখানে, এখান থেকে মিন করছে? এটা তো মিন করার কোনো কারণই নাই, কারণ আপনি তো 7 নাম্বার লাইনে আবার আরেকটা ইনপুট নিয়ে নিচ্ছেন এবং সেটা প্রুফ। জি, একটা ইনপুট নিলাম। হ্যাঁ, তো আপনি এখানে কি আমার দেখবেন, স্ক্যানএফ এর মধ্যে এটা চেঞ্জ করেছি, স্ক্যানএফ এর মধ্যে এলএলডি এটা কি চেঞ্জ করতে হবে আমাকে? না, আমাদের এটা ডাটা টাইপ তো আমরা যেটা ছিল সেটাই রেখেছি, সেটার সাথে কোনো সম্পর্ক নেই। এবং আপনি দেখেন আপনার এটা 2 দিলেও দেখাচ্ছে অড, মানে সেমই দেখাচ্ছে, এটা কোনো চেঞ্জ করছে না। এবং আপনার এটা যদি 3 দেই তারপরেও অডই প্রিন্ট অডই হবে। দেখাচ্ছে, মানে একই জিনিস দেখাচ্ছে বারবার। হ্যাঁ, কারণটা কি? দোষটা কি ওর নাকি আচ্ছা, দোষটা আমাদের? আমাদের বটে, ওর দোষ হবে কেন? ওর দোষ করবে না। ওকে, কন্ডিশন মানে লজিক কোথাও ভুল করেছি। সো x বাই 2 দিয়ে আপনি আসলে কি করতে চাচ্ছেন? 3 কে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে তো 1 হবেই, 2 কেও 2 দিয়ে ভাগ করলে 1 হবে। সো 1 তো আর 0 সমান না, সো সে অড প্রিন্ট করতেছে। আপনি যদি 5000 দেন ভাগ করলে, সেটা তো 0 হচ্ছে না রেজাল্টটা, জি স্যার। সো সে তো তার মানে ভুল কিছু করতেছে না। জি স্যার, তাহলে কি এটাকে আলাদা করে ভেরিয়েবলে নিয়ে এটাকে ই করে আসতে হবে আমাকে, রেজাল্টটাকে আমাকে দেখাতে হবে ভেরিয়েবল। আলাদা করে আপনি আলাদা ভেরিয়েবলে নিয়ে কি করবেন? আমি ডিভাইড করে দেখলাম যে ওটার রেজাল্ট কত আছে। হ্যাঁ, রেজাল্ট কত আসে সেটা তো আপনি জানেনই, x বাই 2 করলে কত আসতেছে আপনি জানেন না, জি মানে স্যার। 2 দিয়ে ভাগ করতেছেন, জি স্যার। সো 2 দিয়ে ভাগ করলে তো আর যাই আসুক ও 0 আসতেছে না, জি জি, সো কোন মানে লজিক টেকনিক করতে হবে। জি স্যার। সেখানে লজিকটা কি হতে পারে, কারো কোনো আইডিয়া আছে? তো এখানে আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা ভাগফল না, সেই জিনিসটা হচ্ছে ভাগশেষ, রাইট? হ্যাঁ, রিমাইন্ডার মডুলাস। জি। সো আমাদের এখানে ডিভাইডের জায়গায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মডুলাস। মডুলাস করতেছি, আমাদের ভাগশেষটা 0 হলে, 2 জি দিয়ে স্যার। ভাগ করলে ভাগশেষ 0 হলে আমরা তখন এটাকে বলবো ইভেন, হ্যাঁ আর নাইলে বলবো অড। জি স্যার। ঠিক আছে, জি সো স্যার। আমরা যদি এখন
256 দেই, ইভেন দেখাচ্ছে। আমরা যদি 254 লাস্টে 7 দিলাম, সো অড দেখাচ্ছে। জি স্যার, জি স্যার, মডুলাস দিয়ে। ঠিক আছে, সো আমরা সুন্দরভাবে এখানে আসলে বের করে ফেলতে পারতেছি জিনিসগুলো। জি স্যার, সো টার্নারি অপারেটর শিখলাম, জি অড স্যার, ইভেন বের করা যায় সেটা শিখলাম। জি এখানে স্যার, সেই জিনিসগুলো একটু বলেছে, এক্সপ্রেশন এর কথা, এক্সপ্রেশন এটা ট্রু হলে এখানে যাবে, এটা ফলস হলে এখানে যাবে। ঠিক আছে, ওকে, সোজা কথা মানে এখানে যদি একটা মানে সবসময় কন্ডিশন না থেকে কোনো একটা নাম্বার আসে, তাহলে নাম্বারের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কোনো নাম্বার 0 ব্যতীত যে কোনো নাম্বারই কি ট্রুতে কনভার্ট হবে, জি, আর 0 শুধুমাত্র ফলসে কনভার্ট হবে। আর ফলস থেকে যদি আপনি নাম্বারে কনভার্ট করেন তাহলে 0 হবে, আর ট্রু কে যদি আপনি নাম্বারে কনভার্ট করেন তাহলে 1 হবে। ঠিক আছে, জি স্যার, ওকে, এখানে তারা টেবিলটা হয়তো আরো কিছু জিনিস অ্যাড করেছে, কন্ডিশনাল অপারেটরটা এখানে অ্যাড করেছে, যেটার অ্যাসোসিয়েটিভিটি বলতেছে জি, রাইট টু লেফট। ঠিক আছে, এটা দিয়ে কিভাবে মিনিমাম নাম্বারটা বের করা যায় সেটা তারা এখানে দেখাচ্ছে। ওকে, আরো অনেক কাজ আসলে আমরা এটা দিয়ে করতে পারি। আচ্ছা, লাস্টলি এই চ্যাপ্টারে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। প্রথমেই বলে নেই, লাইব্রেরি ফাংশন আসলে কম্পাইলারের অংশ না। কম্পাইলার এটা দিতে বাধ্য না, তবে এইটা দেয় হচ্ছে সাধারণত আপনার কাজগুলাকে সহজ করার জন্য, এবং সাধারণত মানে এগুলো কম্পিউটার ডিপেন্ডেন্ট হয়ে থাকে। ওকে, সো এটা কোথাও না কোথাও বলা আছে যে এটা কম্পাইলারের অংশ না, কিন্তু এগুলো দেয়া হয় কারণ হচ্ছে কি, যাতে আপনি সহজে কাজটা করতে পারেন। আচ্ছা, সো লাইব্রেরি ফাংশন, এই যে আমরা অ্যাবসোলুট ভ্যালু বের করলাম, এটা একটা লাইব্রেরি ফাংশন আছে এবিএস। এবিএস এই ফাংশনটার মধ্যে এই আই একটা প্যারামিটার নেয়, এটা রিটার্ন টাইপ, প্রতিটা ফাংশনেরই একটা রিটার্ন টাইপ থাকে। ফাংশন সম্পর্কে যদি আমরা আরো বিস্তারিত পরে জানবো। তো এটা ওই প্রিন্টএফ বা স্ক্যানএফ আমরা যেরকম ফাংশন লিখেছি সেরকম ফাংশন কল করা খুবই সহজ। এটার মধ্যে এই যে আমরা আই দিয়েছি বা আরো একাধিক প্যারামিটার দিলে সেগুলোকে আমরা বলি, এগুলোকে বলি প্যারামিটার। সো আমরা জাস্ট এখান থেকে নাম্বারটা পাস করি, সে এবিএস দিয়ে যদি আপনি এই নাম্বারটা পাস করেন, এটা দেখাচ্ছে যে এটা একটা ইন্টিজার রিটার্ন করবে, রিটার্ন দ্য অ্যাবসোলুট ভ্যালু অফ আই, আই এর অ্যাবসোলুট ভ্যালু রিটার্ন করবে। অর্থাৎ যদি -5 দেন 5 রিটার্ন করবে, 6 দিলে 6 রিটার্ন করবে, -6 দিলে 6 রিটার্ন করবে, অর্থাৎ সবসময় একটা পজিটিভ রিটার্ন করবে। ওই যে আমরা এখানে যে প্রোগ্রামটা লিখলাম আগের ইয়েতে, এই প্রোগ্রামটাই সে এখানে আপনি যদি এখানে লিখে দেন এবিএস এক্স, তাহলে সেম কাজই করবে। সো মাইনাস কোন একটা নাম্বার দিলাম, সেম কাজ করতেছে। ঠিক আছে, আমরা আগেরটাই রেখে দিলাম। সো সেল একটা ফাংশন আছে, এটা হচ্ছে সিলিং নেয়। ম্যাথমেটিক্যালি এটাকে দেখানো হয় এরকম ভাবে, এক্স এরকম। ঠিক আছে, এটা বলতে আসলে কি বোঝায়? সিলিংটা বলতে বোঝায় হচ্ছে এই নাম্বারের চেয়ে বড় সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাটা কি। আমি একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই, আগে কখনো কি বলেছিলাম এটার কথা? না স্যার, বলি নাই। সো সিলিং এবং ফ্লোর দুইটা কনসেপ্ট আছে, খুবই মজার বা সুন্দর জিনিস। ধরেন 3.9 -4.6 4 -6, ওকে। সেই নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর ফ্লোর এবং সিলিং কি হবে আমরা একটু যদি দেখার চেষ্টা করি। সিলিং, ওকে। সো আমরা ফ্লোরের ক্ষেত্রে বলি এই নাম্বারটার চেয়ে ছোট সবচেয়ে বড় পূর্ণ, এই নাম্বারটার চেয়ে ছোট বা সমান সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটাকে আমরা বলি ফ্লোর। এই নাম্বারটার চেয়ে ছোট বা সমান
সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটা কি? Three. প্রথমে আগে বের করতে হবে এই নাম্বারের চেয়ে ছোট পূর্ণ সংখ্যাগুলো কি আছে। 3, 2, 1, 0, -1 এগুলো হচ্ছে এই নাম্বারের চেয়ে ছোট পূর্ণ সংখ্যা। এগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, এটাকে আমি বলতেছি ফ্লোর। Yes, sir. Three. অনুরূপ ভাবে এই নাম্বারের চেয়ে বড় পূর্ণ সংখ্যাগুলো, বড় বা সমান পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাকে আমরা বলতেছি সিলিং। সো 3.9 এর চেয়ে বড় বা সমান পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 4, 5, 6, 7, 8 এরকম করে উপরে আছে, তাই তো? এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 4. 4। এখানে আমরা লিখলাম 4। -4.6 এটার ফ্লোর সিলিং কত হবে যদি বুঝে থাকেন বলেন তো? 3. That's okay. এখানে 3, 4. স্যার এখানে ফ্লোর হবে 4 আর সেলো হবে 5। ওকে, ফ্লোর হবে 4, সিলিং হবে 5। আচ্ছা, আর কেউ? বোঝা গেল বুঝতে পারেন নাই। এটা একটা নেগেটিভ নাম্বার, এইটার চেয়ে ছোট যেই পূর্ণ সংখ্যাগুলো আছে সেটা পজিটিভ কিভাবে হবে? জি স্যার, রাইট স্যার। তাহলে কি বলতে চাচ্ছেন -4 -5? এরকম হবে না স্যার, পূর্ণ সংখ্যা। তাও কারেক্ট না। সো আমি সংজ্ঞা যেটা বলেছি সেটা অনুযায়ী আপনি যদি চিন্তা করেন, -4 এর চেয়ে ছোট বা সমান পূর্ণ সংখ্যাগুলো কি কি? -4 কি -4.6 এর চেয়ে ছোট? -3 হবে কি স্যার? -3 কি মাইনাস -4 এর 5 চেয়ে হবে ছোট? স্যার, -5 হবে। রাইট, তার মানে -5। -4ও কিন্তু -4.6 এর চেয়ে ছোট না, তাই তো? মাইনাসের দিকে যত বেশি যাবে তত তো আসলে ছোট, রাইট? বুঝতে পারতেছেন? জি স্যার। তো -4.6 এর চেয়ে ছোট নাম্বার গুলো হচ্ছে -5, -4, -3, -2, সরি আমি তো ভুল বলতেছি। -4 এর আগে হবে ওগুলা বড় স্যার, আর -4 এর পরে এগুলো হবে না, এটা আমি ঠিকই লিখেছি, -5 এর পরে আরো ছোট হবে, -6, -7, -8, -9 এইভাবে করে যেতে থাকবে, তাই না? -4.6 এর চেয়ে ছোট নাম্বারগুলো, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? -5। তার মানে ফ্লোর হবে হচ্ছে -5। আচ্ছা, এই নাম্বারের চেয়ে বড় বা সমান পূর্ণ সংখ্যাগুলো কি কি আছে? -4, তাই তো? তখন আসবে -4, -4, -2, 3, -1, সরি -2, -1, 0, 1, 2 এগুলো। তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে -4, তার মানে হচ্ছে সিলিং হচ্ছে -4। আপনি সাধারণত সিলিং মাইনাস ফ্লোর করলে 1 বা তার চেয়ে ছোট জিনিস পাবেন, তার চেয়ে বড় পাবেন না, ঠিক আছে? তাহলে -4 -5, -4 -5 কত হয়? +5 -4, তার মানে 1, তাই তো? আচ্ছা, এবার আসেন, এতটুকু যদি বুঝে থেকে থাকেন, এতটুকু বুঝেছেন তো? তাইলে যদি বুঝে থেকে থাকেন তাহলে আমাকে বলেন 4 এটার ফ্লোর কত, সিলিং কত? স্যার 4 হবে এবং 4 হবে স্যার। 4 হচ্ছে 4 আর রাইট, সেল হচ্ছে এটাই 4 হবে, ঠিক আছে? কারণ -4 এর চেয়ে ছোট বা সমান পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 4, 3, 2, 1 এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4। আবার অপরদিকে -4 এর চেয়ে বড় বা সমান পূর্ণ সংখ্যাগুলো, বড় বা সমান কথাটা বলেছে কিন্তু 4, 5, 6, 7 এরকম থাকবে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4।
তার মানে ফ্লোর সিলিং। সিমিলারলি এটা 6 মাইনাস 6, তাই তো? দুইটাই পূর্ণ সংখ্যার ফ্লোর আর সিলিং সমান। তো এই যে এই ফ্লোর সিলিং অনেক জায়গায় লাগে আমাদের কম্পিউটার সায়েন্সে। সো সেইগুলো বের করার জন্য সহজ হেডার ফাইল আছে, কি বলে এটাকে, লাইব্রেরি ফাংশন আছে। এটা দিয়ে সিলিং বের করে, এটা দিয়ে ফ্লোর বের করে। তারপরে আপনি এক্সপোনেনশিয়াল বের করে, টু দি পাওয়ার কত বের করতে চাইলে এটা আছে, কজ আছে, সাইন আছে, লগ আছে, ঠিক আছে? আরো বিভিন্ন ফাংশন গুলো আছে। গেট চার, এটা দিয়ে ক্যারেক্টার ইনপুট নেই আমরা। স্কোয়ার রুট বের করার জন্য এরকম একটা ফাংশন আছে। স্যার এই তো আমাদের প্রিন্টএফ টাও আছে, স্ক্যানএফ আছে, এগুলো আছে। হ্যাঁ, প্রিন্টএফ আছে, স্ক্যানএফ আছে, রাইট। সো srand দিয়ে র্যান্ডম নাম্বার, এগুলো আমরা দেখবো। সো এগুলা মানে আপার কেস লেটারকে লোয়ার কেস করার জন্য, লোয়ার কেস লেটারকে আপার কেস লেটার করার জন্য এরকম বিভিন্ন ফাংশন আছে। আচ্ছা, এই যে ফাংশন গুলো, এগুলো সবগুলো আসলে লোড করা থাকে না। এগুলোর প্রত্যেকটার জন্যই বিভিন্ন ধরনের হেডার ফাইল থাকে যেগুলো আমাদের ইনক্লুড করা লাগে, ঠিক আছে? আমরা ওই শেষের দিকে একটা দেখেছিলাম, মনে আছে কিনা আপনাদের, সেখানে অনেকগুলো হেডার ফাইল ছিল, মানে হেডার ফাইল না, লাইব্রেরি ফাংশন ছিল। সো লাইব্রেরি ফাংশন গুলো যদি একটু দেখাই, এখানে একটা ভালো আপনারা অ্যাপেন্ডিক্স এইচ এর মধ্যে ভালো একটা লিস্ট পাবেন। এখানে দেখেন অনেক কিছুই আছে। এটা এই পারপাস ছাড়াও, এই ফাংশন টাইপ এবং পারপাস ছাড়াও এখানে ইনক্লুড হেডার ফাইল, অর্থাৎ এইটা ব্যবহার করতে হলে কোন হেডার ফাইল ইনক্লুড করতে হবে সেটা এখানে লেখা আছে, ঠিক আছে? যদিও আমাদের এটা রান করে গেছে, সাধারণত একটা ওয়ার্নিং দেয়, অনেক সময় স্ট্যান্ডার্ড আইওর মধ্যেও থেকে যায়। এই যে এখানে কি একটা লিখেছিল, ইন্টিগ্রেশন অফ এত। সো এটা আসলে ওই এই ধরনের একটা ওয়ার্নিং দিয়েছে কারণ আমরা ওই হেডার ফাইলটা ইনক্লুড করি নাই আর কি, ঠিক আছে? সো এটা কোড ব্লকস বা ইয়েরা ওটা তার এটা লুজ করা আছে আর কি, যে তুমি এটাতে কিছু বইলো না। হ্যাঁ, তো এই জন্য সে কিছু বলে না, নাইলে কিন্তু সেও আসলে বলতো। তো এখানে অনেক ফাংশন আছে, এগুলো দেখে ভয় পাওয়ার ওয়ে নাই, মানে দরকার নাই। এগুলি আমরা এক এক সময় এক একটা বিভিন্ন দরকারে আমরা ইউজ করব, অনেকগুলো হয়তো আমরা ইউজ করব না, বাট এখানে আপনার কাজে লাগবে। এই ধরনের অনেক ফাংশনের লিস্ট আছে এবং কোন কোন ফাংশনের জন্য কোন কোন হেডার ফাইল ইনক্লুড করা লাগবে এবং কোনটা দিয়ে কি করে না করে, এখানে আপনারা সেই জিনিসগুলো জানতে পারবেন, ঠিক আছে? মানে এই লিস্টটা একটা ইম্পর্টেন্ট লিস্ট, এটা জাস্ট একটু দেখালাম। সো এই লাইব্রেরি ফাংশন দিয়ে এই যে বিভিন্ন ইকুয়েশন তারা ক্যালকুলেশন করে বের করতেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। এবং এই হেডার ফাইলগুলোকে কিভাবে ইনক্লুড করতে হয় সেটা তো জানেনই, হ্যাশ ইনক্লুড, তারপরে এই ফাইলের নামটা দিতে হয় এরকম ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? সো এখানে আরো এরকম সি টাইপ এগুলো ইনক্লুড করেছে। এটা দিয়ে আসলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এ। আচ্ছা, এখন আপনাদেরকে আমরা একটু অন্য জায়গায় একটু নিয়ে যাই। আচ্ছা, সেটা তো আমাদের ক্লাস এন্ড হবে লেখা 7ই অক্টোবর। 7ই অক্টোবর শেষ হলে তো আমাদের অবস্থা খারাপ, এদিকেও হয়তো আমাদের কিছু ক্লাস নেওয়া লাগতে পারে। আর এর আগে আমরা অবশ্যই একটু ক্লাস আরো কিভাবে বেশি করে নেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করব। আচ্ছা, সো আমরা ইউ হান্টের কথা বলেছিলাম আপনাদেরকে, ভিজাজের কথা বলেছিলাম। ভিজাজে আপনাদেরকে সহজ সহজ কিছু প্রবলেম আমি দিব, ঠিক আছে? সো এখানে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলতে পারি, সবই তো চাইনিজে লেখা, কোনটা দিলে যে কি হবে বলা মুশকিল। ওকে, এটা তো বিপদ। ওকে, সো এখানে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে রাখবো, আপনারা সেটাতে জয়েন হবেন। ইজিডি 113 2021 short name PZD 113
2021. Okay. Structured programming. Okay, আমরা এটা ভিজিবিলিটি পাবলিক করে রাখতে পারি। অ্যাপ্লাই করলে আমরা অ্যাপ্রুভ করব, সেটা হতে পারে। ওকে, এগুলি বাকি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রানিং ইন পিজিডি ফার্স্ট। আচ্ছা, সো এগুলো আরো পরে ডিটেইললি করা যাবে। সো এইখানে আপনাদেরকে আমি ইনভাইটেশন লিংকটা এমনি ক্লাসরুমে দিয়ে দিব না, আপনারা এখানে সবাই একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে এই ইনভাইটেশন লিংক দিয়ে গেলে পরে আপনি দেখতে পাবেন যে জয়েন করার একটা অপশন থাকবে। সো আপনারা সবাই এটার মধ্যে জয়েন করবেন, পরে আমার এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে। সো আপনাদের একটা কারেন্টলি একটা আইডি দেওয়া আছে না সবাইকে? টেম্পোরারি আইডি দেওয়া আছে। টেম্পোরারি একটা আইডি দেওয়া আছে। সো নাম, মানে এখানে দুইটা জিনিস থাকে। আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলতে চান, আমি এখান থেকে লগ আউট করে দেখাই। আপনি প্রথমে আসলে এই ধরনের একটা পাবেন, সেখানে অ্যাপ্লাই জয়েন দিবেন, ঠিক আছে? আমাকে লগ ইন করতে বলতেছে, আপনি লগ ইন করা থাকলে ওখানে অ্যাপ্লাই রিকোয়েস্ট দেওয়া যাবে। আচ্ছা, আমি রেজিস্টারে যদি দেখাই, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো থাকে। আপনি এইখানে এই আপনার নিকনেমটা অথবা ইউজার নেমটা, এই দুইটার একটা জায়গায়, নিকনেমটা আবার পরে চেঞ্জ করা যায়, ইউজার নেমটা আর পরে কখনো চেঞ্জ করা যায় না। সো ইউজার নেমটা একটু চিন্তা ভাবনা করে দিয়েন। আর নিকনেমটার মধ্যে বা ইউজার নেমটার মধ্যে দুইটার একটার কোন একটা জায়গায় আপনার যে এখন টেম্পোরারি আইডিটা আছে, এই টেম্পোরারি আইডিটা রাখবেন। নিকনেম কোথায় টেম্পোরারি আইডিটা দিব? নিকনেম অথবা ইউজার নেম কোন একটার মধ্যে সাবস্ট্রিং হিসেবে, সাবস্ট্রিং মানে হচ্ছে আগে পরে অনেক কিছুই থাকতে পারবে, তবে এই আপনার আইডিটা যেন থাকে আর কি, ইউজার নেম অথবা নিকনেমের অংশ হিসাবে। এটা আমাদের পার্মানেন্ট ইউজার আইডি না স্যার, হয়তো নিকনেম দিয়ে এটা চালাই, পরবর্তীতে যখন পার্মানেন্ট হবে তখন। হ্যাঁ, আপনার এই ভিজা যে আপনি লগ ইন করতে গেলে আসলে এই ইউজার নেমটা লাগবে, আর আপনি ওই যে পাসওয়ার্ডটা দিবেন সেটা লাগবে। আচ্ছা, এখানে যেগুলি না বুঝেন সেগুলি কিউ কিউ হচ্ছে ওই ইয়েদের চাইনিজ কোনো একটা ওই সোশ্যাল সাইটের মতো, তো মানে মেসেঞ্জার টাইপের। তো ওই কিউ কিউ আইডি না থাকলে তো দেওয়ার কোনো প্রয়োজন নাই, ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে ওই ক্যাপচা দিয়ে তারপরে আপনার সম্পর্কে কিছু লিখতে চাইলে লিখতে পারেন, আর পাসওয়ার্ড টাসওয়ার্ড স্কুল তো এগুলো দিলেনই। তারপর আপনি এই রেজিস্টার করলে আপনার মেইলে একটা মেইল যাবে, অতএব ভ্যালিড একটা মেইল দিয়েন, তারপর আপনার রেজিস্টার হয়ে যাবে। তারপর আপনি এসে এই যে আমাদের লিংকটা আমি চ্যাট বক্সেও দিয়ে দিয়েছি, আমি ক্লাসরুমেও দিয়ে দিব। সো এখানে আপনারা জয়েন হয়ে থাকেন, এখানে আমি ছোট ছোট সহজ সহজ প্রবলেম দিয়ে আপনাদের কিছু কন্টেস্ট দিব, সেখানে কিভাবে করতে হয় নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে 5টা থেকে তো শুরু, এখন আসলে নামাজ আসলে আরো আগে হয়ে যায়, ঠিক আছে? সো 5টা থেকে শুরু করতে তো সমস্যা নেই, কিন্তু আমি আবার অফিস তো 5টায় শেষ হলে পরে 5টা আস্তে আস্তে দেখছি যে 5টা20-এর মতো বেজে যায়। সো আমি ক্লাস শুরু করব 5টা30-এই, কিন্তু এই যে আধা ঘন্টার সময়, এই আধা ঘন্টা সময়ের মধ্যে আপনাদের ছোটখাটো একটা খেলাধুলার জন্য, জাস্ট একটু প্র্যাকটিসের জন্য একটা কুইজ টাইপের কিছু থাকবে, সেটা হচ্ছে আপনাদের ওই মাই ক্লাসরুম, সেখানে আমি করার চেষ্টা করব। স্যার কোন ইস্যুর উপরে? আমরা এতদিন পর্যন্ত যা কিছু দেখলাম একেবারে বেসিক্স জিনিসগুলোর উপরে কিছু, আমি এই আপনাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এখানে তো সবাই আছেন, তাই না? সো আমি ওখানে একটা ছোটখাটো কুইজ, এটা ধরেন এর পরের প্রতিটা ইয়েতেই থাকবে আর কি, প্রতিটা ক্লাসেই এগুলো আমরা একটু করবো আর কি, ঠিক আছে? সো আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
ওকে, কারো কোশ্চেন না থাকলে আমরা আজকের মতো শেষ করব।